সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। কোভিড-19 এর কারণে দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর রাজনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। 5 আসনের উপনির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির অফিসে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। সংসদে 5টি আসন শূন্য হয়েছে। এই আসনগুলিতে উপনির্বাচন প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রধান রাজনৈতিক দলগুলো বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করার পর নির্বাচন মুখে উঠেছে জনগণ। আজ আমরা কথা বলবো উপনির্বাচন ঘিরে রাজনীতির উত্তাপ। আজকের সংলাপে প্যানেলে আছেন এবং আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক জনাব ডাক্তার সাদাত হোসেন। আমাদের সাথে আছেন সাবেক এমপি বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি জনাব নবীন আওয়াজ। আমাদের সাথে আছেন বিএনপির বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান সেভ দ্য সুন্দরবন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো চিফ শাহরিয়া হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি যাব কালের কণ্ঠের সাংবাদিক নিখিল বদ্রর কাছে কোভিড-19 এর আপডেট জানতে। ধন্যবাদ রূপক দা। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ। প্রবাস দর্পণকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই সংলাপ আয়োজনের মধ্যে। প্রতিনিয়ত নতুন নতুন ইস্যুতে, জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে দেশে বিদেশে আমাদের বিভিন্ন মহলের বক্তব্য তুলে ধরার জন্য। আমরা শুরুতেই প্রতিদিনের এই সংলাপে যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমাদের করোনা পরিস্থিতি, বাংলাদেশের করোনা পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতির চিত্র তুলে ধরি এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের গত 24 ঘন্টায় 40 জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 5,000 অর্থাৎ 4,979 জনের মৃত্যু হয়েছে এই করোনা আক্রান্ত হয়ে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য এবং করোনা লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা আরো অনেক বেশি। আমরা দেখেছি যে এ পর্যন্ত 3,50,621 জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর গত 24 ঘন্টায় 1,705 জন। করোনা পরিস্থিতি নিয়ে সরকারের নানা রকম উদ্যোগ রয়েছে, নানা রকম পদক্ষেপ রয়েছে, কিন্তু ভয় ভীতি আশঙ্কা কাটেনি এবং করোনার যে মৃত্যুর হার সেটি প্রকৃত অর্থে এখনো কমে নাই, কারণ এখনো প্রতিনিয়ত মানুষের মৃত্যুর খবর আসছে। এমনি একটি পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় এখন পেঁয়াজের মূল্য এবং পেঁয়াজ সংকট নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে। তবে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় সংসদ উপনির্বাচন। আপনারা জানেন যে 5টি সংসদীয় আসনের উপনির্বাচনের উদ্যোগ নিয়েছে আমাদের নির্বাচন কমিশন এবং মৃত্যুজনিত কারণে এই আসনগুলো শূন্য হয়। এর মধ্যে মোহাম্মদ নাসিম এবং ইসরাফিল আলম তারা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সিরাজগঞ্জ 1 আসন থেকে মোহাম্মদ নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী এই সংসদের সদস্য ছিলেন এবং নওগাঁ 6 আসনের মোহাম্মদ ইসরাফিল আলম তিনিও এই সংসদের সদস্য ছিলেন। তারা করোনা আক্রান্ত হয়ে পরবর্তীতে অন্য রোগে মারা যান। এছাড়া ঢাকা 5 আসনে হাবিবুর রহমান মোল্লা এবং ঢাকা 18 আসনে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। ঢাকা পাবনা 4 আসনে মারা গিয়েছেন শামসুর রহমান শরীফ, আমাদের সাবেক ভূমিমন্ত্রী। তাদের মৃত্যুতে শূন্য হয় এই আসনগুলোতে নির্বাচন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে উত্তাপ ছড়িয়েছে বিএনপির সিদ্ধান্ত। আমাদের বিরোধী দল বিএনপি যদিও সংসদে এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় না থাকলেও সংসদকে উত্তপ্ত রাখার জন্য, সংসদকে সক্রিয় রাখার জন্য বিএনপি বিশেষ ভূমিকা নিচ্ছে। সেই পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে আসা এবং বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো বড় দলগুলোর প্রার্থী ঘোষণা করাটা নিয়ে ব্যাপক রাজনৈতিক অঙ্গনে আগ্রহ জন্মেছে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতি কি হচ্ছে, বিরোধী দলগুলো কি ভাবছে এবং সরকারি দলের পরিকল্পনা কি, সে বিষয় নিয়ে আমাদের এই সংলাপে আলোচনা উঠে আসবে। এবং বিশেষ করে আমাদের সাথে ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছেন, আমাদের সাবেক সংসদ সদস্য নবীন আওয়াজ, যিনি আওয়ামী লীগের
প্রভাবশালী নেতা এবং বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি এবং বিএনপির 2 নেতা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আমাদের চিটাগাং থেকে ডাক্তার শাহাদাত হোসেন এবং আমাদের বাগেরহাটের নেতা বলবো যে ডাক্তার শেখ ফরিদুল ইসলাম, তারা যুক্ত হয়েছেন। তারা এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন এবং আমাদের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভাই ও যুক্ত হলে বিস্তারিত আলোচনা সম্ভব হবে। সকলকে সেই আলোচনার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নিখিল পুত্র, আবার আসবো আপনার কাছে। আমি একটু যাবো আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো চিফ শাহরি হাসানের কাছে। শাহরি হাসান, আপনি যে একটু চট্টগ্রাম আমাদের কোভিড-19 আপডেট জানান, এবং যদি আমাদের বিশেষ করে আমরা জানি চট্টগ্রামে অনেক মানুষ শুরু থেকে আক্রান্ত হয়েছিল, যদি একটু আপডেট আমাদের জানান এবং আমাদের দর্শকদের জন্য। এবং যদি আপনার যদি নির্বাচনের যে 5টি উপনির্বাচনের যে কথাগুলো বলেন নিখিল দা, যদি কোনো ধরনের আপনার বক্তব্য থাকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। যারা উপস্থিত আছেন 7 জন ব্যক্তিদ্বয় এবং যারা আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন, সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। সহকর্মী আমার বন্ধুগণ নিখিল ভদ্র ঢাকা থেকে বিশদে জানিয়েছেন আপনাদেরকে। আমি ছোট্ট করে চট্টগ্রাম থেকে সর্বশেষ যে পরিস্থিতি কোভিড-19-এর, সেটি আপাতত আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি। চট্টগ্রামের 7টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 738 জন। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে গত 24 ঘন্টা। যথারীতি নিখিল ভদ্র আমার সহকর্মী যেটি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি কিংবা প্রেস রিলিজ মতো আজকে সকালের যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটার বরাত দিয়ে আমরা বলি যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে কোভিড-19 শনাক্ত হয়েছেন 46 জন। এ পর্যন্ত চট্টগ্রামে কোভিড-19 শনাক্তের পরিমাণ হচ্ছে 18,315। 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন 1 জন। চট্টগ্রামে এই অবধি কোভিড-19 আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন সর্বমোট 285 জন। সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 90 জন। কোভিড-19 আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সর্বমোট চট্টগ্রামের সুস্থতার সংখ্যা 14,614 জন। এই ছিল কোভিড-19 চট্টগ্রামের গত 24 ঘন্টার সর্বশেষ পরিস্থিতি। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে নিম্নমানের মেডিকেল সামগ্রী বিক্রি করার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানার মুখোমুখি করেছেন। এই ছিল কোভিড-19 এবং স্বাস্থ্য বিষয়ক সংবাদ। এছাড়া যেটি আপনি আমার কাছে জানতে চেয়েছেন উপনির্বাচন নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি জাতীয়তাবাদী দল একটি বড় রাজনৈতিক সংগঠন। চট্টগ্রামে তাদের একটা ভিত আছে এবং সেই মতে চট্টগ্রামে যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছেন তারাও রাজনীতিতে বেশ কোভিড-19-এর কারণে সবাই নেতিয়ে পড়েছিলেন প্রতিটি দল, কিন্তু এখন আমরা দেখতে পাই তারা তাদের সাংগঠনিক কার্যক্রম মোটামুটি ভাবে চালিয়ে যাচ্ছেন। এবং যে উপনির্বাচনগুলো আসছে সেই উপনির্বাচনগুলোর উপর ভিত্তি করে তাদের দলকে চাঙ্গা করার যে একটা রাজনৈতিক যে একটা লক্ষ্য বা অভিষ্ট থাকে, সে বিষয়গুলো আমরা খেয়াল করেছি। আমরা যেটুকু জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের নির্বাচনগুলোতে সরকারের যে নির্বাচন পদ্ধতি আছে তার উপর ভিত্তি করে অংশগ্রহণ করে তারা যুদ্ধে অবতীর্ণ হতে চায়, যেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই আমরা আশা করি সেভাবে বিষয়টি। এর বাইরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যারা আলোচক আছেন তাদের প্রত্যেকেই প্রধানত বা প্রাথমিকভাবে প্রত্যেক সম্পর্কে ধারণা আছে 7 জন ব্যক্তিবর্গ আছে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে। এই যে উপনির্বাচন, আজকের যে উপনির্বাচন নিয়ে রাজনীতিতে উত্তাপ, এই যে আলোচনা বিষয়বস্তু, এই বিষয়বস্তুতে চমৎকার একটি উপস্থাপন আজকে সামনে আনা হয়েছে। আমি আশা করবো এই 7 জন ব্যক্তিবর্গ আমরা যে ঘূর্ণাবর্তে রাজনীতির ঘূর্ণাবর্তে না থেকে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর যে মেধাভিত্তিক যে অবস্থান আছে সেটা নিয়ে রাজনৈতিক উত্তাপ নিয়ে জনগণের কাছে দাঁড়াবেন এবং এতে করে রাষ্ট্র এবং জনগণ একটা আগামীতে একটা চমৎকার একটা রাজনৈতিক পরিবেশ পাবে বলে বিশ্বাস করি। আপনাদের আলোচনার মাধ্যমে, গুণীজনদের আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়টি আশা করছি আপনাদের সবার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি এখন যাব ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি, চেয়ারম্যান সেভ দ্য সুন্দরবন। ফরিদুল ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটা, আসলে দীর্ঘদিন পর বিএনপি আবার নির্বাচনে যাচ্ছে, অনেক উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ এই বিএনপি অংশগ্রহণ করার জন্য মানুষের একটা অন্য ধরনের উৎসাহ দেখা দিয়েছে। কি বলবেন আপনি ফরিদ ভাই? ধন্যবাদ।
আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে যারা শরীক হয়েছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ নবী নওয়াজ, সাবেক এমপি এবং সভাপতি বঙ্গবন্ধু পাঠচক্র, তারপর নিখিল ভদ্রদা আছেন এবং জনাব শারের হাসান, আমাদের সাদেত ভাই তো কিছুক্ষণ পরেই যোগ দিবেন। শারের ভাই যোগ আছেন আমাদের সাথে। আচ্ছা, সাদেত ভাই আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমেই আজকে আন্তর্জাতিক শান্তি দিবস 21শে সেপ্টেম্বর, আমি আন্তর্জাতিক শান্তি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একটা শান্তিপূর্ণ আলোচনা আশা করছি আজকে এই পর্বে। তো আপনি যেটা বলেছেন, আসলে বিগত নির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করতে চেয়েছিল, বিশেষ করে উপজেলা নির্বাচন, মানে 2014 সালের নির্বাচনের পরপরই কিন্তু বিএনপি নির্বাচনগুলোতে স্টেপ নিয়েছিল এবং উপজেলা নির্বাচনের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে বিএনপি খুব ভালো ফলাফল করছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 14ই ফেব্রুয়ারির মতো মানে বিভিন্নভাবে তারা আসনগুলো ছিনে নিচ্ছিল এবং ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য তারা বল প্রয়োগ করছিল। তো তখন কিন্তু বিএনপি নির্বাচন থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসা শুরু করলো এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু দেখা গেল যে আসলে ওইভাবে অধিকাংশ আসনে তখন একটা যে জিনিস হলো সেটা হচ্ছে যে নতুন করে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক যে প্রতীক আছে সেই প্রতীক দেওয়া হলো এবং তাতে সংঘর্ষ খুব স্ট্রং হলো এবং দেখা গেল যে এখানে আপনার নৌকা প্রতীক পেলেই পাস, ব্যাপারটা এরকম ছিল। যার জন্য আমাদের এলাকায় দেখছি যে আমাদের 75টা ইউনিয়ন আছে বাগেরহাটে, সেখানে 65টা ইউনিয়নে কোনো নির্বাচন হয়নি, এককভাবে তারা পাশ করে গেছে। 10টা ইউনিয়নে জাস্ট নাম কাস্তে কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সেখানে দেখা গেছে শক্তিশালী প্রার্থী থাকার কারণে তারা শেষ পর্যন্ত মাঠে ছিল। তো এইটার কারণে কিন্তু দেখা গেছে মানুষ কিন্তু নির্বাচন থেকে আগ্রহ হারিয়ে ফেলছিল এবং রাজনীতিতে তো সবাই মনে করছিল যে না, নির্বাচন হলে তো আসলে নির্বাচন হবে না, এটা তো সরকার দলীয় যারা নমিনেশন দিবে সেই পাশ করবে। তো ওইভাবে দেখা গেছে কিন্তু আমাদের দলীয়ভাবে অধিকাংশ নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সাধারণ জনতা সবাই কিন্তু হতাশ হয়েছিল। শুধু সাধারণ মানুষ না, আমি মনে করি এখানে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তারাও হতাশ হয়েছিল, কারণ তারাও চায় একটু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এবং আপনারা যারা জানেন যে গ্রামগঞ্জে সবসময় চায়ের টেবিলে বা মনে করেন চায়ের দোকানে, পথে ঘাটে, সব জায়গায় বাংলাদেশের যে নির্বাচনের যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এবং আমরা দেখলাম শেষ পর্যন্ত পুলিশ কিন্তু মাইকিং করা শুরু করলো যে নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন, আপনারা ভোট কেন্দ্রে আসেন। এরকম কিন্তু 2018 সাল বা 19 সালের দিকে আমরা লক্ষ্য করছি, যখন মানুষ নির্বাচন থেকে সরে গেছে তখন কিন্তু এই লাস্ট যে উপজেলা নির্বাচন হলো তখন কিন্তু পুলিশকে ক্যাম্পিং করা লাগছে, মাইকিং করা লাগছে মানুষকে ভোট কেন্দ্রে আনার জন্য। একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা কিন্তু একটা জানি যে আমাদের শেখ সাহেব সেই 7ই মার্চের ভাষণও কিন্তু বলেছিলেন যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো তখন কিন্তু পাকিস্তান আমলে কিন্তু আমাদের নির্বাচনগুলো কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। হয়তো কিছু সবসময় নির্বাচনে কিছু কারচুপি ছিল বা কিছু মানে দুর্বৃত্তায়ন ছিল, এটা আওয়ামী লীগের মনে করেন প্রথম আমলে ছিল, বিএনপি পরবর্তী তখন তাদের সময় ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা সবসময় একটা কথা বলে 96 পুনর্নির্বাচনের কথা উদাহরণ দেয় যখন কোনো নির্বাচন আসে, কিন্তু তারা কিন্তু এই জিনিসটা ভুলে যায় যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল এটা ছিল হচ্ছে পরবর্তীতে যে নির্বাচনটা হলো সেটা হচ্ছে 12ই জুন 1996। ওই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্য এটা প্ল্যাটফর্ম হিসেবে এটা কিন্তু করা হয়েছিল। এটা একটা খারাপ নির্বাচন ছিল কিন্তু ফলাফল ছিল অত্যন্ত ভালো এবং দেখা গেছে বিএনপি কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে 12ই জুনের নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং একটা সুষ্ঠু প্রক্রিয়া শুরু হলো। এবং তার ধারাবাহিকতা আবার 2001 সালে এসে দেখা গেল যে নির্বাচনটা আবার একটা স্ট্যান্ডার্ড ছিল। 2008 সালে এসেও দেখা গেছে যে হয়তো এখানে অনেক বিতর্ক আছে, কিন্তু 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তারা কিন্তু বলেছিল যে তাদের কোনো এজেন্ডা ছিল না কিন্তু যে তারা কেয়ারটেকার সরকার বাতিল করবে, যেটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপরেখা অনুযায়ী হয়েছিল এবং 2-3টা নির্বাচনকে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল। আমি বলছি হ্যাঁ, আমি তরুণ প্রজন্মের লোক হিসেবে আমি কিন্তু মিথ্যা কথা বলবো না বা আপনাদেরকে অনেক অতিরিক্ত কথা বলবো না। বিএনপিও কিছু ভুল করেছিল, যেমন মনে করেন 96 যে নির্বাচন বা 2006 এসে যে মনে করেন কেয়ারটেকার পদ্ধতি নিয়ে যে কিছু সমালোচনা হয়েছিল। এখানে রাজনীতিতে দেখা গেছে কিছু লোক আছে দলের সর্বোচ্চ পর্যায়ে না হলে দেখা যাচ্ছে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ আছে, তারা সবসময় দলকে বিভ্রান্ত করে এবং বিপথে পরিচালিত করে। আমি মনে করি এটা সরকারের কিছু আমলা আছে
মনে করেন দেখা যাচ্ছে এখন বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে বা যারা আছে তারা বিনোদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের বেনিফিট নেওয়ার জন্য সরকারের কাছ থেকে তারা প্রত্যাশার থেকে বেশি ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। তো এটা কিন্তু আমাদের সংস্কৃতিকে খুবই নষ্ট করে ফেলছে। আমি মনে করি তরুণ প্রজন্মের একজন মানুষ হিসেবে আমরাও হয়তো অনেকে রাজনীতি করি, বিশেষ করে যারা সিনিয়র আছে তারা হয়তো অনেক কথা বলে, যেমন ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি রাজনীতি আন্দোলন করতে পারছে না, এই করছে না, ওই করছে না। এগুলো নিয়ে কিন্তু মানুষ কিন্তু খুব ভালো করে বুঝতে পারে। আমি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন আমি নিজেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলাম, এবং আমি বলা চলে যে ওই সময় লাস্টের দিকে প্রত্যেক দিন মিছিল মিটিং এ পার্টিসিপেট করছি, এবং প্রথম থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছিলাম, এবং মধুর ক্যান্টিন থেকে আমরা আন্দোলন করেছি। তখন কিন্তু টিয়ার গ্যাস ছিল এবং মৃদু লাঠিচার্জ একটা শব্দ ছিল, এখন কিন্তু সেটা নাই। কিন্তু এখন ডিরেক্ট গুলি, এবং গুলি করলে আপনার প্রমোশন নিশ্চিত, আপনার রাষ্ট্রপতির পদক নিশ্চিত, মানে এই ধরনের কিছু অবান্তর কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের রাষ্ট্রের যে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন ব্যবস্থা এটাকে ভেঙে ফেলানো হয়েছে। আপনার দেখা গেছে যে গত নির্বাচনে আপনার যে লাস্ট আমাদের যে সংসদ নির্বাচনটা হলো, আপনারা সবাই জানেন যে 30 ডিসেম্বরের জায়গায় 29 ডিসেম্বর রাতেই নির্বাচন হয়ে গেছে। অনেক জায়গায় দেখা গেছে বেশি কাস্ট করে ফেলছে, সেগুলোকে আবার চেঞ্জ করা লাগছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নির্বাচন ঘিরে আমার একটা যে স্মৃতি আছে, যে স্মৃতি আমি কোনোদিন ভুলবো না। আমি এই মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আমাদের মুজিবুর রহমান সরোয়ার বরিশালের, ওনার সাথে মাত্র একটা লোক ছিল নির্বাচন কাজ করার জন্য। পুলিশ এসে ওনার লোকটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে স্পিড বোটে করে। তখন উনি বলতেছেন ইনি আমার উকিল, ইনি কোনো পাবলিক না, ইনি আমার আইনজীবী, কিছু কাগজপত্র দেখার জন্য আসছিলেন, তাকে ছাড় দেয়নি। আমি মনে করছি যে এটা যে আওয়ামী লীগের নির্দেশনা তা না, কিন্তু এখন অতি উৎসাহী কিছু লোকজন দেখা গেছে আমাদের নির্বাচন পদ্ধতিটাকে বিতর্কিত করছে। আমি মনে করি আওয়ামী লীগের মতো একটি পুরনো দল যারা দীর্ঘদিন এই গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, নির্বাচন অধিকারের জন্য তারা আন্দোলন করেছে, তাদের এখন উচিত যে ড্যামেজ হয়ে গেছে এখান থেকে আমাদের ফিরিয়ে আসা, এবং একজন আরেকজনের অতীত নিয়ে চর্চা না করে বর্তমানে আমরা কি করতে পারি, ভবিষ্যতে আমরা কি করতে পারি সেটা নিয়ে চিন্তা করা। কারণ নির্বাচন পদ্ধতি যদি বিশ্বাসযোগ্য হয়, নির্বাচন পদ্ধতি যদি সঠিক হয়, তাহলে কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে। তাহলে কিন্তু ভোট কেন্দ্রে বিড়াল বা সেই কুকুর ঘুমাবে না, কিন্তু ওখানে কিন্তু গরু ছাগল যে মানে ঘোরাঘুরি করবে না, ওখানে দেখা যাবে সকালবেলায় দীর্ঘ লাইন। কারণ মানুষ আস্থা হারিয়ে ফেলছে বিধায় কিন্তু নির্বাচনের এই যে ব্যাপারগুলো সেগুলো চলে আসছে। এখন আমাদের সরকার দেখা গেল যে আমি যেটা বললাম যে সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনটা ছিল হচ্ছে 12 জুনের নির্বাচনের একটা মানে গ্রাউন্ড ওয়ার্ক বা ভিত্তি প্রস্তর আমি বলতে পারি, এবং একটা দীর্ঘ পরিবর্তনের জন্য এটা হয়েছিল। যদিও এই নির্বাচনটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক খারাপ ব্যাপার আছে, কিন্তু 5 জানুয়ারি যে নির্বাচনটা হলো সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় স্পিকার দুইজনই অনির্বাচিত সহ 154 জন অনির্বাচিত থাকলেন। তো আমরা আসলে এগুলো দেখতে দেখতে সবাই কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের এটাই নিয়তি, এটাই হচ্ছে আমাদের অবস্থা। তো তারপরে এসে মানুষ ধরে নিছিল যে না, হয়তো স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেহেতু সরকার কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিছু কিছু দুর্বৃত্ত এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে, এবং তারা এমন ভাবে এটাকে ব্যবহার করেছে যে মানুষ এখন কিন্তু আগামী যে নির্বাচন আসতেছে, এই শুধু উপনির্বাচনে যে 6টা আসন আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের হাবিব ভাই খুব প্রত্যেক দিন অনেক মিডিয়া কভারেজ পাচ্ছে বা পাচ্ছে, পাবনা 4 যেখানে নির্বাচন হবে 26 সেপ্টেম্বর, তো নওগাঁতে বা ঢাকা 5-এ হবে 17 অক্টোবর। তো এগুলো নিয়ে কিন্তু সবাই কিন্তু আগ্রহী, এবং সবাই আশা করছে যেহেতু এটা সরকার পরিবর্তনের কোনো নির্বাচন না, এই নির্বাচনটাতে বিএনপি বা আওয়ামী লীগ কে জিতলো এটাতে খুব বেশি কোনো ম্যাটার করে না। সেই জন্য উপনির্বাচনকে ঘিরে রাজনীতিতে একটা উত্তাপ আসছে। আমি মনে করি এই উত্তাপটা যদি আমরা ধরে রাখতে পারি এবং এখন থেকে যদি আমরা একটা পরিবর্তনের জন্য চেষ্টা করি, তাহলে আগামী বছর যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং সেক্ষেত্রে মানুষ ভোট কেন্দ্রে যাবে বলে আমি মনে করি। এবং এই ব্যাপারে আমাদের সবার উচিত, বিশেষ করে রাজনীতিবিদ যারা আছে তাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে সত্যিকার গণতন্ত্রের জন্য তাদের যে সুযোগটা দেওয়া, তাদের যে গণতন্ত্রের অধিকার সেই প্রয়োগের সুযোগটা দেওয়ার আমি মনে করি এটা একটা উত্তম প্ল্যাটফর্ম, এবং এখান থেকে এই যাত্রা হবে আমি সেই প্রত্যাশা করি। ধন্যবাদ ফরিদ ভাই, আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সাদত ভাই একটু অনুরোধ করবো, আপনার ক্যামেরাটা অন করতে হবে। সাদত ভাই আপনার ক্যামেরাটা, আমি যাবো এখন মোহাম্মদ নবী নওয়াজ, সাবেক সাংসদ এবং বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি। নবী নওয়াজ ভাই অনেক প্রশ্ন রেখেছেন, বিশেষ করে ফরিদ ভাই, যে আপনার যে নির্বাচন নিয়ে, বাংলাদেশের মানুষের নির্বাচন নিয়ে অনেকেই বলেন আস্থাহীনতা আছে, এবং ফরিদ ভাই
কি বলবেন আপনি? ধন্যবাদ দর্পণের এই ধরনের একটি আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই উপস্থিত হয়েছেন আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে রাজনীতিবিদ, সাংবাদিক। ইসলাম ভাই চমৎকার বলেছেন। শাহরিয়ার হাসান ভাই আমাদের সাংবাদিক। আমাদের আরেকজন আছেন চট্টগ্রামের নেতা শাহাদাত হুসাইন, ডাক্তার শাহাদাত হুসাইন সহ আমার মনে হয় দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আসলে উপনির্বাচন উপলক্ষে আমাদের অনেক কিছুর পরীক্ষা হবে, যেটি আমাদের ফরিদ ভাই বললেন যে খুব চমৎকার ভাবেই বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মানুষের মানসিকতা, বিশেষ করে আমাদের গণতন্ত্র, আমাদের দেশ কিভাবে সামনে এগোবে, নির্বাচনী পন্থা কেমন হবে, তারপর নির্বাচনের প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভক্তি, আশা, এই বিষয়গুলো ফিরে আসার জন্য আমার মনে হয় উপনির্বাচনটি হচ্ছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় মানুষের যে বিশ্বাস, আস্থা ফিরে আসবে। আর সেই ফিরে আসার জন্য প্রয়োজন আছে স্বাভাবিকভাবে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে সেটি ফিরে আসবে। সেই দিকে আমরা এগোচ্ছি। সেই কারণেই আজকে আমি মনে করি উপনির্বাচন উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠান, আমাদের মনে হয় সেই উত্তাপের সময়টি আমাদের সামনে। তো আমি যে কথাটি বলবো, ভাই বলেছেন, ফরিদ ভাই বলেছেন যে অতীতের কথা মনে না করানোর জন্য। আসলে অতীত ছাড়া যেমন আমরা বলতে পারি না, আবার ঠিক আগামী দিনের কল্পনা না করেও কিন্তু আমরা এগোতে পারি না। এটাই কিন্তু বাস্তবতা। অতীতের কারণেই কিন্তু বর্তমানে আমাদের অনেক কর্মকাণ্ড সামনে চলে আসে, আর ভবিষ্যতের জন্য তো আমরা করতেই হবে। সেজন্য আমি বলতে চাই যে উপনির্বাচন হচ্ছে 5টি আসনে। সেই 5টি আসনে আমরা এর আগে বলেছি, শুনেছি যে আমাদের সাংবাদিক শাহরিয়ার ভাই বললেন, বিশেষ করে নিখিল দা আছেন এখানে, আমি নিখিল দাকে ধন্যবাদ জানাই, আমাদের সিনিয়র সাংবাদিক। নিখিল দাও বলেছেন যে 5টি আসনে আমাদের করোনাকালীন সময়ে আমাদের যারা এমপি ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, সেই জন্য উপনির্বাচনের প্রয়োজন হলো। আর সেই জন্যই আমাদের নির্বাচন কমিশন সেই নির্বাচনটি দিয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো অতীতের থেকেই কিন্তু কথা আসে। আমরা অতীতে যেই ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে, সেই ঘটনার কারণে হয়তো কিছু কিছু ঘটনা মাঝখানে ঘটেছে। যেটি আমি ফরিদ ভাইকে বলবো যে আপনি দেখেন 14 সালের যে নির্বাচন, উপনির্বাচন ইন্টারনেটের সমস্যা, দশম জাতীয় সংসদ, যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, যদি আপনার কাছে এই কথাটি ভালো লাগবে, আরো হার্ডলাইনের অনেক লোক আছে যাদেরকে আন্দোলনের নামে সেই আন্দোলনটি যে আমরা জানি, বিশেষ করে বিভিন্ন জায়গায় হামলা, পেট্রোল বোমা থেকে শুরু করে সব দিক করার জন্য উনি কিন্তু চেষ্টা করেছে বিভিন্ন মাধ্যম দিয়ে বিরোধী দলকে নির্বাচন আনার জন্য, কিন্তু আনতে পারেননি। সেই নির্বাচন হয়েছে যে কোনো প্রকারে হোক। নির্বাচনের সময় আপনারা বলছেন 154টি আসনে স্বাভাবিকভাবে যদি কোনো প্রার্থী না আসে, কোনো প্রার্থী যদি না থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়ে যায়। দাদা শুনতে অসুবিধা হচ্ছে মনে হয়, শব্দ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা হয়। জি, তাহলে বিষয়টি যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নির্বাচনে যখন না আসে অন্যান্য দল, তখন সেখানে কোনো প্রার্থী, একজন প্রার্থী যখন থাকে, স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিষয়টি আসে, নির্বাচন কমিশন তাকে ঘোষণা দিতে হয়। এভাবেই কিন্তু হয়তো প্রার্থীরা নির্বাচিত হয়েছে। এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে অতীতে আপনি যেটি বললেন 96 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচনটি যদি আন্দোলন সংগ্রাম যদি না হতো, আপনার মনে পড়ে কি না যে আমরা 15 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পেরেছিলাম যে আপনারা শেষ পর্যন্ত নির্বাচনটি পরবর্তীতে পিছিয়ে আবার 12ই জুন নির্বাচনটি হয়েছে। এই ঘটনা তো আসলে বাংলাদেশে অতীতে অনেকবার ঘটেছে। এটি বলবেন আন্দোলনের কথা আমি বললাম, আন্দোলনটি কিন্তু বাংলাদেশের জন্মলগ্নের আগে থেকে, আমরা 52 ভাষা আন্দোলনের কথা বলি,
আমরা 69-এর আন্দোলনের কথা বলবো, অন্যান্য বছরগুলোতে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের কথা আমরা জানি, ইতিহাস জানি, কিন্তু 70-এর নির্বাচনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা ছিল অথবা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার কথা ছিল, তখন পাকিস্তানি সরকার সেই ক্ষমতার ভাগিদার করবে না, তারা জোর করে ক্ষমতায় থাকবে। এরকম একটা অবস্থাতে আপনি জানেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, পরবর্তী পর্যায়ে যুদ্ধ হলো, আমরা 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো, আমরা বাংলাদেশের জন্ম হলো। সেই স্বাধীন বাংলাদেশে আমরা আসতে হয়েছে কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার মনে পড়ে ফরিদ ভাই, আপনি বললেন যে আপনি ছাত্র আন্দোলন করেছেন, আপনার মনে আছে 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এটি কিন্তু দীর্ঘদিন, আমরা 80-র দশকে 82 সালের পরের থেকে ঢাকার রাজপথে আন্দোলন হয়েছে। সেই সময় এরশাদ সরকার ছাত্রদের উপরে ট্রাক চাপা দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে। কতজন মারা গেছে এই ঘটনা আপনি জানেন, যেহেতু ছাত্র রাজনীতি করেছেন আপনি বেশি জানার কথা, আমরা জানি সেই ঘটনাগুলো। এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু 90-এর গণঅভ্যুত্থান, তারপরে 91-এর নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা এসেছিলেন, জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছিল, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। তার পরবর্তীতে কি হয়েছে যে 96 সালের নির্বাচন, সেই নির্বাচনে আপনার মনে পড়ে যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপরে আমরা 12ই জুনের কথা বলবো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় 96 সালে এসেছিল। এর মধ্যে আমি যে কথাটি বলবো, অতীতের কথা না বললেই নয়। কথাটি হচ্ছে এরকম যে বাংলাদেশের মাটিতে আপনি অবশ্যই জানেন যে 7ই মার্চের ভাষণে যে মানুষটি, আপনি যে বললেন শেখ সাহেব, আপনারা অনেকেই শেখ সাহেব বলেন, মুজিবুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, কিন্তু বঙ্গবন্ধু কথাটি বলতে চান না। এটা স্বাভাবিক, আপনাদের দলে অনেকেই, অনেক নেতারা, জাতীয় নেতারাই, বড় বড় নেতারাই এই কথাটি বলে না। যেহেতু বলে না, আপনারাও কিন্তু সেটি শেখেননি বা আপনারা জানেননি বা বলেন না। আমি আরো একটা কথা বলবো, জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধারা আছেন, এটা তো আমরা স্বীকার করি সবাই, যারা মুক্তিযোদ্ধা আছেন, যে হয়তো সংখ্যায় অত বেশি না, তারপরে তো মুক্তিযোদ্ধারা আছেন। কারণটি ছিল যুদ্ধের পরে 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা যখন আপনাদের দল জিয়াউর রহমানের নেতৃত্বে, তখন অনেকেই আদর্শিত হয়ে যারা রাজনীতি করা শুরু করলেন, মুক্তিযোদ্ধারা এখনো আছে। সেই মুক্তিযুদ্ধ সালে 71 সালে 7ই মার্চ সেই মধ্য দিয়ে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আর বাধ্য বলেছে দিয়ে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জীবন বাজি রেখে, তারা জাতীয়তাবাদী দল যেহেতু করে, সেহেতু এখন কিন্তু আপনি যেভাবে বলেন মুজিবুর রহমান, শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বলেন না, ঠিক তেমনি ভাবে আপনারা জয় বাংলাও বলেন না। সেই মুক্তিযোদ্ধা কিন্তু জয় বাংলা বলেই কিন্তু যুদ্ধ শুরু করেছিল, আর সেই জয় বাংলার মধ্য দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে উনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বসবাস করছেন। কিন্তু শুধু জাতীয়তাবাদী দল করার কারণে উনি কিন্তু আর জয় বাংলা বলেন না। এই যে না বলাটা, এই যে অনীহাটা, এই যে অশ্রদ্ধা, এই যে তাচ্ছিল্য করা, এই জায়গাটাই কিন্তু একটু প্রশ্ন থাকে। যেমন আমি সত্যি বলি ফরিদ ভাই, আপনি যেভাবে কথা বললেন, আমি মাঝে দিয়ে কোন একটি লাইভে হাবিব ভাইয়ের সাথে কথা বলছি, আমি হাবিব ভাইয়ের সাথে কথা বলতে যে হাবিব ভাইকে বললাম, হাবিব ভাই আপনি তো জাতীয়তাবাদী দলের বর্তমান আপনার যে চেয়ারম্যান আছেন, সাবেক প্রধানমন্ত্রী, উনার উপদেষ্টা, আপনি উপদেষ্টা হওয়া সত্ত্বেও উনি অত্যন্ত কাছের মানুষ, আপনি মনোনয়ন পেলেন পাবনার যে আসন উপনির্বাচন হবে, আপনি কাছের মানুষ বিধায়ী নির্বাচন করার জন্য আপনি প্রার্থী হয়েছেন। তো আপনি জাতীয়তাবাদী দলের এত বড় একজন নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি, আপনি ছাত্রলীগটা করতেন বলেই আপনি বারবার বঙ্গবন্ধু বলছেন, কিন্তু আপনার এই বঙ্গবন্ধু কেউ থামাতে পারবে না, কারণ অনেকেই বলে ফেলবে না উনি তো ওই বঙ্গবন্ধু বলেই জন্ম নিয়েছে, যে কারণে উনি বঙ্গবন্ধু ছাড়তে পারবে না। কিন্তু আপনার দলের বিএনপির যারা মন্ত্রী পরিষদে আছেন, জাতীয় নেতা আছেন, তারা অনেকেই কিন্তু বঙ্গবন্ধু নামটি বলতে চায় না।
এই যে না বলাটা এটাও কিন্তু একটা তাচ্ছিল্য। ওই দিন কথাটি এভাবেই হয়েছে যে যদি কোনো কারণে কারোর সাথে বাধাবাধি হয়, যদি একটু সরি বলা হয় বা একজন কিছু ধন্যবাদ জানানো হয়, স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, এই ব্যাপারে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যদি সরকারকে যদি ধন্যবাদ দেয়, সরকারের অনেক উত্তাপ, কিন্তু অনেকের ভিতরে অনেক রকম ক্ষোভ দুঃখ থাকে। বিএনপির কথা শুনলে অনেক ক্ষোভ দেখায়, অনেকের ক্ষোভ কিন্তু কমে আসবে যদি ধন্যবাদ জানানো হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো কাজে যদি সরি বলা হয় যে দুঃখিত, আসলে আমাদের এই কাজটি করা ঠিক হয়নি, এটা বোধহয় ভুল হয়েছে। এই যে আপনি কিন্তু বলেছেন মাঝখান দিয়ে, আপনার কথার মধ্যে কিন্তু আমি দেখেছি যে রাজনীতি যারা করে, রাজনীতির মধ্যে এই ধরনের সহনশীল একটা ভাব, মানসিকতা থাকা ভালো। আপনাদের মধ্যে অনেক মহিলা সাবেক এমপি, বর্তমান এমপি আছেন। আমি সেদিন টকশো দেখলাম একজন সাবেক এমপি, উনি বিরোধিতা করার জন্যই বিরোধিতা নেমেছেন। উনি যুক্তি দিয়ে কথা বলতে পারতেন, উনি যৌক্তিক কথাটা কিন্তু দাঁড় করাতে পারতেন। উনি না বলে ডাইরেক্ট মুখস্থ কথা বলে যাচ্ছেন অনেককে খুশি করার জন্য। আমি জানি যে অনেকেই কিন্তু এতে খুশি হয়। এই খুশি করার জন্যই যদি কথা বলেন, তাহলে আপনার যোগ্যতাটি কোথায় থাকবে? আমি যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশের মাটিতে এরকম অনেক ক্ষত আছে, অনেক দাগ আছে, পিছনের অনেক ঘটনা আছে। আমি আসলে আপনাকে বলি, আপনার মতো একজন নেতা যেভাবে সহনশীল ভাবে কথা বলার চেষ্টা করছেন, ঠিক সহনশীল ভাবে অনেক নেতারা হয়তো কথা বলতে জানে বিএনপির মধ্যে, আমি জানি। কিন্তু অতীতের কিছু কিছু ঘটনা কিন্তু আসলে সামনে নিয়ে আসে আমাদের। এই নির্বাচন বলেন, উপনির্বাচন বলেন, এই নির্বাচন উপনির্বাচন এগুলো বলতে গেলেই কিন্তু ওই পিছনের কথাগুলো চলে আসে। যেমন 1975 সালে যে ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা জানি যে আপনার সাথে এখন যদি বললে আপনিও যুক্তি দাঁড় করাবেন। কয়েকদিন আগে মাজেদ সাহেব, ওনার ফাঁসি হলো, ফাঁসির আগে দিয়ে উনি কিন্তু ওনার বক্তব্য বলে গেছেন, উনি যেভাবেই বলুক কথাটা কিন্তু বলে গেছেন, উনি স্বীকার করে গেছেন যে জিয়াউর রহমান সাহেব অবশ্যই হত্যার সাথে জড়িত না থাকলেই বা যারা হত্যার সাথে জড়িত সরাসরি ছিল তাদেরকে পুরস্কৃত করলেন। উনি কিন্তু বলে গেছেন যে যাদেরকে পুরস্কৃত করেছেন, যারা বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, সেই সময় এক এক করে দেশের বাইরে এবং দেশে পুরস্কৃত করেছেন উনি। সে কারণে উনি কিন্তু স্বীকার করে গেছেন যে জিয়াউর রহমানও এই হত্যার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি আবার আরো একটি কথা বলবো যে শুধু হত্যার সাথে জড়িত ছিলেন এই কথাটি আমরা অস্বীকারই করলাম মনে করেন, বা আমিও বললাম যে না, উনি হত্যার সাথে জড়িত ছিলেন না। তারপরে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ, একজন নেতা বাংলার মাটিতে এইভাবে নিহত হলেন, বা যারা হত্যা করলেন তাদের বিচারের ব্যাপারে বিচার হবে না, বিচারকে বন্ধ করে রাখা হবে বা বাধাগ্রস্ত করা হবে না হওয়ার জন্য ইনডিমিনিটি আইনটি কোন সময় পাশ হয়েছিল, যদি এই কথাটি বলি, এই কথাটিও কিন্তু জিয়াউর রহমান সাহেবের কারণে যে হয়েছে এটি কিন্তু আমরা জানি। পাশাপাশি আমি মনে করেন যে আমরা 75 সাল ভুলে গেছিলাম একটা, হয়তো আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছি, রাজপথে অনেক রকমের আমরা স্লোগান, আন্দোলন, সংগ্রাম করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে একটার সাথে আরেকটার সম্পর্ক দেখেন কেমন, যে আমরা 21শে অগাস্ট 2004 সালে যে গ্রেনেড হামলা হলো, সেই হামলাটিও কিন্তু কিরকম হয়েছে, যে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় আসা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছিল, ঠিক হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে, তা না হলে এই শেখ হাসিনাকে না সরাতে পারলে আবার আমরা স্থায়ীভাবে ক্ষমতায় বসতে পারবো না। সেজন্যই এই কথাটি কিন্তু আমি না, সবাই বলবে যে 21শে অগস্টের মতো একটি ঘটনা ঘটিয়ে তারপরে ক্ষমতা আসা হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে নির্বাচনগুলো আপনি দেখেন, পর্যায়ক্রমে যে নির্বাচন হয়েছে, আমরা সেই হেনা ভোটের কথা বলি, ওই যে পুরনো কাসন্দি আমরা ঘাটি, আমাদের স্বভাব যে আমরা বলতেই হয়, কেননা ওই না ঢাকলে তো আমাদের পিছনের কথা মনে করে দেয় বর্তমান ঘটনায়। আমরা যদি জঙ্গি না দেখতাম। আরেকটা কথা আমি পাশাপাশি বলি, আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপি, আসলে এই বিএনপি দলটি যদিও গণতান্ত্রিক ভাবে রাজনীতি করে এদেশে রাজনীতি করার জন্য অনেকেই কিন্তু আছেন, আপনাদের মধ্যে অনেক সরস নেতা আছেন, অনেক যোগ্য নেতা আছেন, অনেক ফরওয়ার্ড নেতা আছেন, যারা রাজনীতিটাকে গণতান্ত্রিক পন্থায় করে এগোতে চান। তারা কিন্তু স্বাধীনতার পক্ষে অনেকে কথা বলতে চান, কিন্তু সেই কথা বলতে পারেন না। কারণটা হলো কি, যে জোট আপনাদের আছে, সেই জোটের মধ্যে আমরা জানি জামায়াতে ইসলামী বাংলাদেশ, তাদেরকে বাদ দিয়ে আপনারা রাজনীতি করতে পারেন না। আমি একটা জিনিস জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেই ছোট ছোট দলগুলো আছে, আমরা জানি জাসদের কথা, জানি ওয়ার্কার্স পার্টির কথা, এরকম অনেক দল আছে, তারাও কিন্তু বিএনপির সাথে রাজনীতি করতে চেত যদি বিএনপি দলটি
কোনো কারণে জামাত ইসলামের মতো একটি দলকে যদি একটু বাদ দিয়ে বা সাইড করে যদি রাজনীতি করতে, এই জায়গাটিতে তাদের প্রশ্ন থাকার কারণে তারা কিন্তু আপনাদের দলের সাথে, যেহেতু তারা স্বাধীনতার পক্ষে কথা বলে, সেই দলটির সাথে আপনাদের বিএনপির সাথে সম্পৃক্ত হতে পারে না, জোট করতে পারে না। এই যে একটা কাজ, বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে সেই 71 সালের স্বাধীনতার বিপক্ষে যারা ছিল বাংলাদেশে, আপনি জানেন সেই যুদ্ধ অপরাধী হিসেবে যাদের বিচার হচ্ছে, সেই দলের সাথে আপনাদের যে জোট, এই জোটগত কারণেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে, আমি যে কথাটি বলবো যে আপনারা নির্বাচনে আসতে পারেন, আসা উচিত, আপনারা আসবেন অবশ্যই। এই যে আসছেন, এটা বড় একটা পদক্ষেপ আপনাদের, যে আগামী দিনে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনমুখী হতে হবে আমাদেরকে। সেই নির্বাচনমুখী হওয়ার জন্য এটা করেছেন। আপনি বলেছেন যে 14 সালের নির্বাচন হলো, সে আন্দোলন করেছেন, আন্দোলন আপনারা কিন্তু সরকারকে বেকায়দায় ফেলতে পারেননি বলেই আবার সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে 12ই জুনের নির্বাচনের মতো একটা নির্বাচন করাবেন আপনারা, সেই নির্বাচনটা করাতে পারেননি। কিন্তু দেখেন 14 সালের পরে 15 সাল আন্দোলন করেছেন আপনারা, কিন্তু জনগণকে মাঠে নামাতে পারেন। কেন মাঠে নামাতে পারেননি? বিষয়টি হচ্ছে এরকম যে আমি ওই যে একটা বললাম যে যদি আপনি 20% মানুষকেও ধরেন যে জামাতকে পছন্দ করেন না, সেই মানুষগুলো তো আপনাদের সাথে সাড়া দেয়নি। এটা তো সত্য কথা, মিথ্যে কথা না। আমরা যারা রাজনীতি করি, আপনি সহ, আপনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা বা জেলার নেতা, পাশাপাশি বিএনপির আরেকজন নেতা আছেন চট্টগ্রামের, উনি সহ, বা আমরা আওয়ামী লীগ যারা করি, আমার বন্ধু নজরুল ইসলাম বাবু আসবে এমপি, সে সহ, আমরা যারা রাজনীতি করি বা জামাত বা জাসদ যাই বলেন, 50% মানুষ রাজনীতি করতে পারে আমার জানা মতে। 50% মানুষ, বাকি 50% মানুষ কিন্তু রাজনীতির বাইরে। আজকে এখানে সাংবাদিক আছেন, আমাদের নিখিল দা আছেন, রূপক দা আছেন, আমাদের শাহরিয়ার ভাই, আমার মনে হয় তিনজন যে পুরোপুরি রাজনীতি করেন আমার মনে হয় না। ওনারা রাজনীতির বাইরেও উঠে থেকে কিন্তু কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। এরকম অনেক সাংবাদিক আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন যারা অত বেশি রাজনীতির সাথে সম্পৃক্ত না, হয়তো কোনো আদর্শকে পছন্দ করে অথবা কে ভালো মানুষ তাকে পছন্দ করে, এইভাবে তারা করতে চায়। কিন্তু আমরা 50% মানুষ রাজনীতি করি, বাকি 50% মানুষ কিন্তু তাকিয়ে থাকে কোন দিকে, কারা কেমন কর্ম করছে, কারা কাদেরকে নিয়ে চলছে, কারা ভালো পরিবেশ দিচ্ছে, কারা দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারা উন্নয়ন চাচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার একটা দেশের ভালো দিকটি যদি বলেন, ভালো শব্দটি, এই শব্দটি কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্যের পরে কিন্তু এই শব্দটি দাঁড়িয়ে থাকে। আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি নির্বাচনের কথা বলছেন, উন্নয়নের কথা যদি বলেন, আপনি এখন দেখেন তো যে রাজনীতি যেটি হচ্ছে, রাজনীতি সবাই করছে, পাশাপাশি কিন্তু মানুষ শান্তিতে ঘরে ঘুমাচ্ছে, শান্তিতে কাজ করে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ নেই, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ নেই। আপনি যদি মনে করেন যে ব্যবসায়ীরা ব্যবসা করে তারপরে রাজনীতি করে সংসার চালিয়ে তারপরে না তারা রাজনীতিটা করবে, এটা তো সত্যি কথা। তারা যে কর্ম যেখানেই করুক না কেন, সেই কর্মের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা, তার সাংসারিক অবস্থা চালিয়ে, তার পরিবারকে চালিয়ে তারপরে সে রাজনীতি করবে। সেই জায়গাটিতে মানুষ কিন্তু ভালো আছে। এই ভালো থাকার কারণে আমি মনে করি যে আপনাদের আন্দোলন সংগ্রামে আপনারা যে নামবেন বা নামাবেন, সেই নামানোর জায়গাটিতে আপনারা হয়তো বা সফল হতে পারছেন না। আমি ব্যর্থ হচ্ছেন, আমি এই শব্দটা ব্যবহার করছি না, কারণ এটা আঘাত করে বলা, সফল হওয়ার কথা বলছি আমি। তো আমার মনে হয় যে যদি আপনারা এই নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের দিকে মানুষকে লাভিয়ে, বিশেষ করে জনগণকে লাভিয়ে, এই 5টি আসনে নির্বাচন হচ্ছে, সেখানে যদি নির্বাচন মুখী করে দিতে পারেন, আমার কাছে কেন জানি মনে হয় যে 14 সালের যে নির্বাচন গিয়েছে বা 18 সালের যে নির্বাচন গিয়েছে, সেই নির্বাচন নয়, এই 5টি আসনের উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু মানুষ নির্বাচনমুখী হতে পারে। আর এই নির্বাচনমুখী যদি হয়, আর নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে মানুষের কিন্তু কনফিডেন্স আসবে, বিশ্বাস আসবে। আর এই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে ক্ষমতার যে পালাবদল, সেই পালাবদল হতে পারে। আমি মনে করি যে আগামী দিনে আমরা এই বাংলাদেশকে, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই কিন্তু বাংলাদেশই বলছি, আমরা কিন্তু কেউ পাকিস্তান বলছি না। তাহলে এই বাংলাদেশ নামের ভূখণ্ডটিকে অবশ্যই গণতান্ত্রিক একটি দেশ, শান্তিপূর্ণ একটি দেশ, আগামী দিনে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, পৃথিবীর কাছে একটি উন্নত বাংলাদেশ করার জন্য কিন্তু সবাই আমরা চেষ্টা করছি, যে যেখানেই রাজনীতি করি না কেন, যে পেশায় থাকি না কেন। আমার দাদা সাংবাদিক আছেন, রূপক দা বা নিখিল দা, শাহরিয়ার ভাই সাংবাদিক আছেন, তারাও কিন্তু বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, শান্তিপূর্ণ একটা রাজনীতি থাকুক, এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে
সকলে আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এরকম একটি পরিবেশ থাকুক সবাই চায়। সেই জন্যই আমার মনে হয় আজকে আমরা যে আলোচনা করছি আমার রূপকদার মাধ্যম দিয়ে, প্রবাস দর্পণের মধ্য দিয়ে, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমরা হয়তোবা আমরা গোড়াপত্তন করতে পারি যে আগামী যে নির্বাচন উপনির্বাচন, সেই নির্বাচন যে সুষ্ঠু শান্তিপূর্ণ হয়ে আগামী দিনে মানুষ নির্বাচনমুখী হবে, আমাদের দেশ অবশ্যই গণতান্ত্রিক একটি দেশ আগামী দিনে আমরা দেখতে পারবো। আমি মনে হয় আবারও সুযোগ পাবো দাদার কাছে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য বাবুর সাথে আমার কথা হয়েছে, উনি ট্রাফিক জ্যামে পড়ে আছেন, উনি চেষ্টা করতেছেন মানে বাসায় গিয়ে জয়েন করার জন্য আমাদের সাথে। আমি এখন যাবো ডাক্তার সাদাত হোসেন, সভাপতি বিএনপি চট্টগ্রাম মহানগর। সাদাত ভাই একটু অনুরোধ করবো যে আপনার ক্যামেরাটা অন করতে হবে, ক্যামেরাটা অফ। সাদাত ভাই ক্যামেরাটা একটু কাইন্ডলি অন করেন। জি সাদাত ভাই, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনি হয়তো শুনছেন, আমাদের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা নবী নওয়াজ ভাই অনেক প্রশ্ন তুলেছেন। আপনি কি বলবেন এই উপনির্বাচন নিয়ে? সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অন্যরকম একটা উত্তেজনা বা একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, কি বলবেন? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই রূপক দাকে, আপনি চমৎকার ভাবে এক একটি বিষয়কে সামনে এনে সারা বাংলাদেশের মানুষকে এটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যাওয়্যার করছেন। বিশেষ করে আজকের যারা বক্তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দুজন সাংবাদিক ভাই আছেন, নিখিল দা, শাহরিয়ার ভাই, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমার বড় ভাই যে বক্তব্য রেখে গেছেন, আমি ওনার শেষের কথাটি ধরেই শুরু করছি। উনি বলেছেন যে আমরা আগামীতে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা দেখতে চাই। এটাই আমরা আসলে ওনার কথাটাই আমরা চাই। হ্যাঁ, আমরা আসলে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা দেখতে চাই, কারণ আজকের এই প্রেক্ষাপটে গণতন্ত্র কমপ্লিটলি অ্যাবসেন্ট। আমরা যদি নির্বাচনগুলো দেখি, আমার আরেক ভাই বলেছেন নির্বাচন কেন্দ্রিক কিছু কথা বলেছেন। ইনফ্যাক্ট বাংলাদেশের নির্বাচনটাকে সাধারণ মানুষ যেন ভুলে যেতে বসেছে। আমরা যে একসময় উৎসবমুখর পরিবেশে নির্বাচনগুলোতে গিয়ে, কেন্দ্রগুলোতে গিয়ে একটা ফেস্টিভ মুডে গিয়ে যে ভোট দিতাম, আমার ভোট আমি দিতাম, যাকে খুশি তাকে দিতাম, এই যে একটা স্লোগান দিয়ে আমি যেতাম, সেটা যেন আজকে আমরা ভুলে যেতে বসেছি। আমরা দিনে দিনে সেটাকে ভুলে গিয়ে পর্যায়ক্রমে আমাদের যে নির্বাচন কমিশন বলুন, আমাদের যে আইন কমিশন বলুন, আমাদের যে রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো, সেগুলো কমপ্লিটলি এখন ডেভিয়েটেড হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলোতে আমরা উপনীত হয়েছে। আজকে সম্মানের কথা আমরা বলছি, আমরা আসলে সম্মান আমরা দিতে পারছি না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কি সঠিক জায়গায় সম্মান দিতে পেরেছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে? আজকে আমরা ওনাকে বারবার বলেছি যে উনি স্বাধীনতার ঘোষক নয়, উনি মুক্তিযোদ্ধা নয়, উনি হত্যাকারী। কেন এই কথাগুলো আসে? আপনি দেখুন যে 1971 থেকে 75-এ ওনার নামে কি কোনো ধরনের কেউ এই কথা বলেছে যে উনি মুক্তিযোদ্ধা নয় কিংবা বীরোত্তম নয়? ওনাকে তো শেখ মুজিবুর রহমান সরকারের সময় বীরোত্তম খেতাবিতে ভূষিত করা হয়েছে। তখন তো আর বিএনপি ছিল না ক্ষমতায়, এবং উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধের ওই সময়ে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, উনি সেই সাথে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছেন। এই কথাগুলো আমরা বলতে চাই না কেন, অথবা অস্বীকার করি কেন? এই যে আমাদের যে একটা অস্বীকার করা, যে আমরা মুক্তিযোদ্ধা না বলা, অত ওনাকে খলনায়ক হিসাবে উপস্থাপন করা নেক্সট জেনারেশনের কাছে, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে যে বললেন যে এই শেখ মুজিবুর রহমান সাহেবের যারা হত্যাকারী কারা সেদিন বাকশালের 1975 সালের 15 আগস্টের পরে বাকশালের কারা মন্ত্রী হয়েছিলেন সেটা তো আপনি জানেন। এবং এইচ.টি. ইমাম কেন শপথ বাক্য পাঠ করিয়েছেন, উনি এখনো কিভাবে আপনাদের প্রধান নীতি নির্ধারক থাকে, সেটা আমার প্রশ্ন জাগে। এবং আপনাদের যিনি চিফ আর্মি স্টাফ ছিলেন, এই যে ধরেন শফিউল্লাহ সাহেব, উনি তো এখনো আপনাদের
অ্যাডভাইজার। ওই মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করার সময় জিয়া রহমান সাহেব তো যাননি, ওখানে তো সবাই আওয়ামী লীগের বাকশালের নেতারা ছিলেন, জাসদের নেতারা ছিলেন, যারা সেদিন 15 আগস্টের পট পরিবর্তনের পর খুশিতে ডগমগ হয়ে সেদিন বলেছিলেন এই যে মতিয়া চৌধুরী আজকে ওনাদের মন্ত্রী করেছেন ওনাদের সরকার, আবার এখানে আপনার হাসানুল হক ইনুকে মন্ত্রী করেছেন। তারা কি কথা বলেছে সেটা তো আমরা জানি সবাই। কাজে আজকে এই কথাগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জনপ্রিয়তা আছে, ওনার কারণে ওনার দলের জনপ্রিয়তা আছে, এটাকে খাটো করার জন্য এই কথাগুলো আসলে না বলে বরঞ্চ আমরা যদি পজিটিভ কথা বলতে চেষ্টা করি তাহলে হয়তোবা একটি সুন্দর পরিবেশ আমরা পেতে পারি। আজকে ধরেন এই যে উপনির্বাচনগুলোর কথা আসছে, আমরা কেন ভুলে যাই 2018 সালের দিনের ভোটটা রাতে হয়ে গেল কেন? একদিন আগে কেন ভোটটা হয়ে গেল? ওই দিন কেন ভোটটা হলো না? আমরা কেন ফেস্টিভ মোডে ভোটটা দিতে পারিনি? আমার যে ইয়াং জেনারেশনের লোকজন, এই যে ভাই বোনেরা সেদিন ভোট সেন্টারে কাছে গিয়ে তাদেরকে ফেরত আসতে হয়েছিল কেন? তারা কেন বলেছিল যে আমাদেরকে ভোট দিতে দেন, কিন্তু ভোটের অধিকার আমাদের আছে, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হয়েছে? এটা শুধু আমার সংসদীয় আসনে নয়, সারা বাংলাদেশের 300 সংসদীয় আসনে ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে কয়জন সংসদ সদস্য বিএনপির আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেটা আমরা কিভাবে ভুলে যাই? আজকে যদি আমরা এসব কথা ভুলে যাই তাহলে কিন্তু ইতিহাস আমাদেরকে কখনো ক্ষমা করবে না। কাজে আজকে যে নির্বাচনের যে পরিস্থিতি, সেটা আমরা কেন যাচ্ছি, অনেকে হ্যাঁ বলতে পারে যে আপনারা বারবার কেন যাচ্ছে। আমরা গণতন্ত্রের শেষ ধাপটি হচ্ছে কি? শেষ ধাপটি হচ্ছে জনগণের যে অধিকার, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, সে অধিকারটা আমরা বারবার চাই যে জনগণের যাতে সেটা ইউটিলাইজ করুক, জনগণ সেটা যাতে সুযোগ পাক, জনগণকে সেই স্পেসটা দেওয়ার জন্য, জনগণকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য ইনফ্যাক্ট আমরা নির্বাচনে যাই, যাতে জনগণ এটা বলতে না পারে যে বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে আমরা ভোট সেন্টারে যেতে পারিনি। কাজে এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করছি যে জনগণ তাদের স্পেসটা পাক, তারা সেখানে যেতে পারুক, গিয়ে তারা আবারও সেটা হয়তো উৎসবমুখর পরিবেশে গিয়ে তাদের ভোট তারা হয়তোবা দিতে পারবে। সেখানে হয়তোবা ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের ভোট চুরি হবে না, এবং এই যে দিনের ভোট রাতে হবে না, আমার ভোট আরেকজন দিবে না, এই একটা কালচার যাতে আবার ফিরে আসে, এই চিন্তাতে কিন্তু আমরা নির্বাচনে যাই। বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্যই আমরা কিন্তু নির্বাচনে যাই। আজকে দেখুন, এই যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা উঠেছে, আমি একজন কিন্তু 80-র দশকের ছাত্র নেতা। 87 সালে, 88 সালে, 89 সালে, 90, 91 মেডিকেল কলেজ চিটাগং এর আমি ছাত্র দলের সভাপতি ছিলাম। স্বাভাবিকভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম যে পরিষদ ছিল চট্টগ্রামের, সেটারও আমি জয়েন্ট কনভেনার হিসেবে কাজ করেছিলাম। কাজে ওই সময় আমাদের মধ্যে একটা ঐক্য ছিল। কেন? এই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারী এরশাদ হটাও এই আন্দোলনে। ওই যে আমার ভাই বলেছে, তখন কিন্তু কি হতো, লাঠি চার্জ হতো, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হতো, হয়তো রাবার বুলেট নিক্ষেপ করা হতো। কিন্তু আজকের যে অবস্থা আপনি দেখুন, এই যে প্রদীপের ঘটনা তো আপনারা দেখেছেন, একজন আর্মি অফিসারকে মেরে ফেললো নির্দ্বিধায়। এবং আমি এরকম অনেক আপনাদেরকে উদাহরণ দিতে পারবো। শুধু চট্টগ্রামে অনেক ছেলেকে হাঁটুর মধ্যে গুলি করা হয়েছে, কাপ মাসেলের মধ্যে গুলি করা হয়েছে, অ্যাঙ্কেলে গুলি করা হয়েছে, যেসব জয়েন্ট গুলো ভাইটাল জয়েন্ট আমাদের, সেখানে এই অফিসার গুলি করেছে ধরে ধরে 14 সালে 15 সালের যে আন্দোলনে। কাজে আজকে এই যে গুলি করার জন্য, বিচার বহির্ভূত হত্যার জন্য তাদেরকে বারবার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে, যার কারণে তারা এই যে একটা পুরস্কারে ভূষিত হওয়ার কারণে, অথবা তারা যখন রিওয়ার্ড পাচ্ছে বারবার, সেটাতে তারা আরো বেশি উৎসাহিত হয়ে তারা আজকে এই কাজগুলো করছে। কাজে আমাদেরকে ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, ভুলে গেলে চলবে না যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি।
আমরা যদি এরকম অবস্থা থাকতাম যে হ্যাঁ দেশে একটা গণতান্ত্রিক অবস্থা আছে, দেশের মানুষ গুমের শিকার হচ্ছে না, গুপ্ত হত্যার শিকার হচ্ছে না, নির্যাতনের শিকার হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না, মামলার শিকার হচ্ছে না, এই যে গাইবি মামলা, আওয়ামী লীগ তো তাদের রাজনীতি ভুলে গেছে। তারা এখন গাইবি মামলাকে তাদের রাজনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকে 3টা মামলার হাজিরা দিয়ে আসলাম। কি মামলা? সব গাইবি মামলা। আমি ঢাকা ছিলাম, চট্টগ্রামে আমার বিরুদ্ধে 3 দিনে 11টি মামলা হয়েছে। বোধহয় 2018 সালের নির্বাচনে যেদিন সংলাপ হয়েছে, বুঝেছেন, যেদিন ওবায়দুল কাদের সাহেব সংলাপে বলেছেন যে আজকে থেকে কাউকে গাইবি মামলায় অ্যারেস্ট করা হবে না, ঠিক তার 3 ঘন্টা পরে ঢাকা থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। গাইবি মামলা, আমার কোনো অন্য সব মামলার জামিন আছে। এই বললাম না চট্টগ্রামে আমার বিরুদ্ধে গাইবি মামলা, ঢাকাতে তখন আমি এই মামলাগুলো দিয়ে আমাকে, যেদিন সংলাপ হয়েছে 7 নভেম্বর 18 সাল, বোধহয় মনে আছে আপনাদের, 7 নভেম্বরের সংলাপের 12টার দিকে বোধহয় উনি প্রেস কনফারেন্স করেছেন, 3টা কি 4টার দিকে আমাকে ঢাকা কোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আমাদের কিছু ছেলেকে হোটেল থেকে অ্যারেস্ট করেছে, তাদেরকে দেখার জন্য গিয়েছি জামিনের জন্য। সেখান থেকে আমাকে, যখন আমি গাড়িতে উঠছি তখন ডিবি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করলো, এবং আমি বোধহয় ওই নির্বাচনের ফার্স্ট গ্রেপ্তার হয়েছে প্রার্থী হিসাবে। পরে যদি আমার নাম ডিক্লেয়ার প্রার্থী হিসাবে, কিন্তু আমাকে জেল থেকে ইলেকশন করতে হয়েছে। এবং আমার নির্বাচন, আমি কি বলবো, একে তো আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমার সমস্ত নেতাকর্মী যারা নির্বাচনের সেন্টারে দায়িত্বে আছে থাকবে, ইভেন আমার এই যে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেন্টারের প্রধান, এজেন্ট, কাউকে বাদ রাখা হয়নি, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় চট্টগ্রাম জেলের অবস্থা যদি দেখা যায়, ধারণ ক্ষমতা ছিল মাত্র 2500, সেখানে হয়ে গেছে 12,000 আসামি। কাজে আপনার এই যে একটা চিত্র, শুধু তাই নয়, একে তো আমাকে জেলে ভরে দিয়েছে, আমার সিটটাতে তো করেছে ওই যে ইভিএম, 6টা আসনের মধ্যে 1টা আসন কিন্তু চট্টগ্রাম নয়, আমার আসনে করেছে। এবং এটা দিয়ে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তী দেখা যাচ্ছে আমার পোস্টার লাগাচ্ছে, ওই পোস্টার পর্যন্ত লাগাতে দেওয়া হয়নি, এবং পোস্টার যারা লাগিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ইভেন আমার গাড়ির ড্রাইভার পর্যন্ত, সে একটা পোস্টার লাগাচ্ছে, তাকে সেখানে অ্যারেস্ট করা হচ্ছে। তো এই যে একটা ভীতির একটা কালচার, জনগণকে যে একটা ভয় পাওয়ার কালচার আওয়ামী লীগের মতো একটা প্রবীণ রাজনৈতিক দলের মধ্যে প্রবেশ করেছে, যে একটা ফোবিয়া, জনগণকে ভয় পাওয়ার যে একটা ট্রেন্ড, আমি বলবো যে এটা আওয়ামী লীগের এটা নৈতিক একটা পরাজয় হয়েছে। কারণ সাধারণ মানুষকে জয়লাভ যখন করতে পারবেন, তখন নির্বাচনকে আপনারা ফেস করতে পারবেন। কিন্তু নির্বাচনকে যখন আপনারা মনে হবে যে একটা ভীতি যেখানে কাজ করবে, যে নির্বাচন হয়তো আপনি আসতে পারছেন না, যে কম্পিটিটিভ ইলেকশনের মাধ্যমে, তখন কিন্তু এইভাবে দিনের ভোট তখন রাতে হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি প্রার্থীদেরকে অ্যারেস্ট করে, হেনস্থা করে, গ্রেপ্তার করে, মামলা দিয়ে আপনারা হয়তো জোর করে ক্ষমতা আপনার থেকে। আসলে এটা কিন্তু জনগণের ভালোবাসা কিন্তু আপনারা দিন দিন হারাচ্ছেন, যেটা আওয়ামী লীগের মতো প্রবীণ রাজনৈতিক দলের কাছ থেকে আসলে কখনো কাম্য নয়। আরেকটি যেটি যে অনেক জিডিপি অনেক হাই হয়েছে এই ক্রাইসিসের মধ্যে, কিন্তু আমরা তো ভুলে যাইনি, আমরা আপনার ওই যে হসপিটালের পর্দা কাণ্ড ভুলে যাইনি, সম্প্রতি খিচুড়ির যে কাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা ভুলে যাব না। আর আজকে স্বাস্থ্য মহাপরিচালকের গাড়ি চালকের যে 100 কোটি টাকার যে সম্পদ, সেটাও কিন্তু আমরা ভুলবো না। আর শাহেদদের ঘটনা আর সাবরিনাদের ঘটনা তো আছেই। কাজে এই যে একটার পর একটা কাণ্ড, মানে আপনার বাংলাদেশে যে সৃষ্টি হচ্ছে, দুর্নীতির একটা মহা আক্রায় পরিণত হয়েছে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে শুধু আমরা বিএনপির সমালোচনা, আমি আওয়ামী লীগের, মানে এইভাবে না গিয়ে আমরা গণতান্ত্রিক যে পরিবেশগুলো দরকার, যেগুলো ফ্যাক্টর গুলো কাজ করে, সে জায়গায় আমাদের ফিরে আসতে হবে। আমরা শুধু অতীতের যে ইতিহাস, সেইখানে আমরা যদি না গিয়ে আমরা যদি মনে করি যে আমাদের এই নির্বাচনে, হ্যাঁ আসুন, আমাদের একটা আইডিওলজি আছে, আপনাদের একটা আইডিওলজি আছে, আমরা আমাদের সেই আইডিওলজির মাধ্যমে জনগণের কাছে আমরা যাই, জনগণের কাছে আমরা ভোট চাই, একটি সুন্দর সুষ্ঠু ভোট আমরা উপহার দিই। যে ভোটগুলো হয়েছে 91 সালে, যেটা 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে। 96 সালে আপনারা এসেছেন তো ক্ষমতায়, কিন্তু সেখানে তো একটা নির্বাচন হয়েছে, জনগণ ভোট সেন্টারে গিয়েছে।
2001 সালেও জনগণ ভোট সেন্টারে, 2008 সালেও যদ্দূর হোক জনগণ ভোট সেন্টারে গিয়েছে, কিন্তু আলটিমেটলি এরপরে নির্বাচনগুলো তো আসলে মানুষ ভোট সেন্টারে যেতে পারেনি, এটা তো স্বীকার করতে হবে। কাজে আমাদেরকে ইনফ্যাক্ট ওই জায়গায় আসতে হবে, জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ যাতে উৎসব মুখর মুড নিয়ে, ফেস্টিভ মুড নিয়ে তারা যাতে ভোট সেন্টারে গিয়ে সেখানে ভোট দিতে পারে, আড্ডা মারতে পারে, তাদের ওই দিনটাকে একটা উৎসব মুখর দিন হিসাবে চিহ্নিত করতে পারে। নির্বাচন যাতে নির্যাতনে পরিণত না, এই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখার দায়িত্ব। আমরা যারা রাজনীতি করে এসেছে তৃণমূল থেকে, আপনি হয়তো বা আওয়ামী লীগের তৃণমূল থেকে রাজনীতি করে এসেছেন, আমরাও জাতীয়তাবাদী ছাত্র দল থেকে উঠে এসেছি, আমরা পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করেছি সবসময়। কাজে এই জিনিসগুলো কিন্তু যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, গণতান্ত্রিক যে পরিবেশ, আজকে কথা বলার স্বাধীনতা, মানবাধিকার, আজকে যে ধরেন আপনার মত প্রকাশের স্বাধীনতা, ইসরায়েলের আমাদের যে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলো কিন্তু আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদেরকে কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে এসে এগুলিকে দায় দায়িত্ব নিতে হবে। আর আমরা যদি দায় দায়িত্ব নিতে না পারি, আমরা যারা রাজনীতিবিদ আছে আমরা কিন্তু হারিয়ে যাবো একদিন। এটার পরিবর্তে যারা বিজনেসম্যান আছে, যারা ইয়াবা ব্যবসায়ী আছে, যারা স্মাগলার আছে, স্বর্ণ ব্যবসায়ী আছে, তারা দেখবেন দিনের পর দিন আপনার পাওনা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি দিনের পর দিন কষ্ট করে আজকে হয়তো আপনি ইলেকশন করতে পারছেন না, ওই জায়গায় ওই যারা কালো টাকার মালিক, যারা স্বর্ণ ব্যবসায়ী, যারা ইয়াবা ব্যবসায়ী, দেখবেন তারা এমপি হয়ে বসে গেছে। কাজে এই জিনিসটা কিন্তু আপনাদের দল থেকে আপনাদের শুরু করতে হবে, আমাদের দল থেকে আমাদের শুরু করতে হবে। কাজে এই জিনিসগুলো কিন্তু আসতে হবে, না হয় কিন্তু রাজনীতি যদি হারিয়ে যায়, বাংলাদেশের যে অতীতের যে সমস্ত ইতিহাস ম্লান হয়ে যাবে। কাজে আমাদেরকে অবশ্যই এগুলো নিয়ে চিন্তা করতে হবে, নিউ জেনারেশনকে আমাদেরকে সত্য কথাগুলো উপস্থাপন করতে হবে, না হয় এরা কিন্তু আমাদের ক্ষমা করবে না। কাজে এই জিনিসগুলোকে সামনে রেখে আমি মনে করি যে আমাদের কথা বলতে হবে। আমরা, আমাদের দোষ থাকতে পারে, আমাদের সেই দোষগুলো আমাদেরকে শুধরে নিতে হবে। আমরা আজকে যে প্রজেক্ট গুলো করছি, আসলে এই প্রজেক্ট গুলো কি আমাদের কি দরকার, নাকি আমরা সেখানে দুর্নীতি করার জন্য এই প্রজেক্ট গুলো, কিছু মাফিয়া চক্রের হাত কারণে আমরা আজকে এই প্রজেক্ট গুলোকে করছি। আজকে আমরা প্রাক্কালীন বাজেট করছি একটা, সেটা 10 গুণ এটা হয়ে যাচ্ছে কেন? মাঝখানের এই টাকাটা কোথায় যাচ্ছে? কেন প্রায় 8 থেকে 9 লাখ কোটি টাকা আজকে পাচার হয়ে যাচ্ছে? আজকে সুইস ব্যাংকে কেন অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? আজকে কেন আপনার ধরেন 10 জনের কাছে ম্যাক্সিমাম টাকার চলে যাচ্ছে? এই জিনিসগুলো তো আমাদের আসলে চিন্তা করতে হবে। সাধারণ মানুষ আজকে, যে আপনি চিন্তা করেন করোনার যে ক্রাইসিসে আমরা একদম বলছি যে আমরা বেশ ফাইট করছি, বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে, কিন্তু আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখেন আজকে পর্যন্ত 3.5 লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে, এটা তো ঠিক। এবং 3.5 লক্ষ মানুষ আক্রান্তের দিক থেকে যে 215টি অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান যে 16তম স্থান, সেটাও তো ঠিক। কাজে আমরা কোথায় ভালো অবস্থায় আছি? সারা ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স আমরা তো ভালো অবস্থায় নেই। আপনি যদি ঢাকা শহর দেখেন, চট্টগ্রাম শহর, অনেকেই ঢাকা শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে বাড়িঘর গুটিয়ে নিয়ে তারা গ্রামে চলে যাচ্ছে, কারণ সে ভাড়া তারা দিতে পারছে না। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, আমারও ভাড়া আমি দেখছি, এসব তারা গ্রামে চলে যাচ্ছে, তারা সব। তো আলটিমেটলি গিয়ে জনগণ খুব খারাপ অবস্থায় আছে। যদিও আমরা বলছি জনগণ ভালো অবস্থা, কিন্তু না, জনগণ আসলে খারাপ অবস্থায় আছে। কাজে এইগুলো কিন্তু আমাদেরকে সবাইকে মিলে এই প্রবলেম গুলো সলভ করতে হবে। এটা যদি আমি মনে করি শুধু আমার সমস্যা, আমি কেন সে তাদের, আমার সমস্যা নয়, আমি আসবো না, এদের সমস্যা, এরা আসুক, এটা নয়, এটা একটা জাতীয় সমস্যা। কাজে এই জন্য আমরা বলছি জাতীয় সমস্যা, এই যে করোনা মহামারী সহ অন্যান্য যে মহামারী, অন্য যে সমস্যা, এই যে দুর্নীতি একটা বিশাল সমস্যা, এগুলিতে কিন্তু আমাদেরকে জাতীয়ভাবে এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। না হয় দেখবেন ওই মহাপরিচালকের যে গাড়ি চালক, সে যদি 100 কোটি টাকার মালিক হয়, এখন মহাপরিচালকের কি অবস্থা, এটা যদি আপনি যদি একটা অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন সে 100 কোটি টাকার মালিক সে হচ্ছে, হয়তোবা সে দেখবেন 1000 কোটি টাকার মালিক, আমরা জানিও না। কাজে কিভাবে যে কিছু লোকের কাছে 1000 কোটি টাকা চলে যাচ্ছে আর সাধারণ মানুষ না খেয়ে মরছে, এগুলি কিন্তু আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছি, আমাদের আসলে চিন্তা করতে হবে। ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ সাদাত ভাই। আমি যাবো একটু শাহরিয়ার ভাই কাছে। ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার ভাই,
আমরা আমাদের অতিথিরা অনেক বক্তব্য রেখেছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ আপনাকে। না, প্রশ্ন করার মতো বা প্রশ্ন রাখার মতো তেমন কিছু নেই। অনেক দর্শক অনুষ্ঠানটা দেখছেন। আমরা এটাই চেষ্টা করি যে আমাদের অনুষ্ঠানটা দেখার পর আমাদের সম্মানিত আলোচক বৃন্দ যে কথাবার্তা বলবেন সেটার উপর সে কথাগুলো শোনার পর যারা শুনছেন বা যারা দেখছেন তারা অন্তত দেশের কল্যাণের জন্য কিছু বার্তা পাবেন এবং আশ্বস্ত হতে পারবেন। সেটি আমরা মূলত রাজনীতিবিদদের কাছে, যারা দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেন, মানুষের জন্য দেশের শাসন করেন, তাদের কাছে আমরা এই আশা করি। কিছু কমেন্টস এসছে, আমি প্রত্যেক রাজনীতিবিদ যারা এসছেন আপনারা সম্মানিত আলোচক তিনজনেরই কাজের প্রশংসা করে অনেকে অনেকগুলো কমেন্টস লিখেছেন। আমি অত দূরে যাব না, আমি বাছাই করা এক দুটো কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করি। সবুর রানা নামে একজন লিখেছেন, জনগণের কাঠগড়ায় রাজনীতি। আব্দুল সেলিম নামে একজন লিখেছেন, করোনার মহামারীতে পেঁয়াজের মূল্য, চালের দাম, গণপরিবহনের ভাড়া, সকল প্রকার জীবাণুনাশকের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো নজরদারি দরকার। এই দুটো কমেন্ট তুলে ধরেছে এই কারণে যে জনগণ কি ভাবছে, তাদের মাথায় কি কাজ করছে, এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পাই বা জানতে পাই, এবং রাজনীতিক যারা আজকে আলোচনায় এসেছেন তারা যেন অন্তত অনুধাবন করে সেইভাবেই নিজেদের রাজনীতির যে প্ল্যাটফর্মগুলো আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আজকের আমি একটু দুঃখিত, আজকের সাবজেক্ট ছিল উপনির্বাচন ঘিরে রাজনীতিতে উত্তাপ। আমরা কিন্তু সেই আলোচনাগুলো খুব একটা পাইনি। যথারীতি রাজনীতির ঘূর্ণাবর্তী যে বিষয়গুলো আসে আমাদের মতো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়, সেটি আমরা পেয়েছি। উপনির্বাচন নবীন আওয়াজ সাহেব চমৎকার বলেছেন যে 50% মানুষ কিন্তু রাজনীতি করেন না। তারা কিন্তু যারা রাজনীতি করেন তাদের কি করছেন না করছেন, কারা ভালো করছেন, কারা কতটা জনগণের জন্য কাজ করছে সেদিকে খেয়াল রাখছেন, এবং এটি অবধারিত সত্য কথা। একটা দেশের রাজনীতিতে যারা সক্রিয় থাকেন একটা অংশ, কিন্তু বৃহৎ একটা অংশ রাজনীতির বাইরে থাকেন, যারা ভালো কাজ করেন, যারা জনসাধারণের নিজের রাজনৈতিক অবস্থানটাকে তুলে ধরেন, তাদের স্বাভাবিকভাবে ভালো পায় বা নির্বাচনে তারা সেভাবে চেষ্টা করে ভোট দান করতে। সেই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত যে যারা রাজনীতি করছেন না তারা আসলে সরকার কিংবা রাজনৈতিক দল, বিরোধী বা সরকারি যারাই আছেন, তারা তাদের কাজগুলো পর্যবেক্ষণ করছেন, এটা মনে রেখে রাজনীতির অবস্থানটাকে সম্ভবত পরিচ্ছন্ন রাখাটা দরকার। নবীন ভাই লিখেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের গোড়াপত্তন হতে পারে এবারে উপনির্বাচনটা, আমরা সেটাই আশা করি। শান্তিপূর্ণ একটা নির্বাচনের গোড়াপত্তন হোক, যেটা শাহাদাত ভাই বলেছেন, কিংবা আলোচক ডক্টর শেখ ফরিদ ভাই বলেছেন, বা আপনিও নেওয়াজ ভাই উল্লেখ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচনগুলো আমাদের শান্তিপূর্ণ একটা নির্বাচনের গোড়াপত্তন হোক, আমরা একটা সুস্থ রাজনীতি আশা করি। ডাক্তার শাহাদাত ভাই খুব সুন্দর তার বক্তব্যে তুলে এনেছেন যে গণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসতে হবে। ওনার যে দৃষ্টিভঙ্গি, রাজনীতিক ধারণা থেকে যে বিষয়গুলো উনি আমাদের সঙ্গে তুলে ধরেছেন, আমরা তার সাথে একমত পোষণ করি। পরিচ্ছন্ন রাজনীতির কথা শাহাদাত ভাই বলেছেন, অবশ্যই পরিচ্ছন্ন রাজনীতি খুব বেশি দরকার। আপনাদের আলোচক এই কথাগুলো বলছেন বলে আমরা প্রাণিত হচ্ছি, আমরা আশাবাদী হতে পারছি। কোভিড-19 সময়টায় জনগণ অনেকটা খারাপ অবস্থায় আছে, শাহাদাত ভাই যেটি বলেছেন সেটি কিন্তু সত্য। সেটি আমাদের সরকার দলীয় কিংবা বিরোধী দলীয় কিংবা সামগ্রিকভাবে রাজনীতি যারা অবস্থান করছেন তাদের নখদর্পণে থাকা উচিত যে দেশের মানুষের দুঃখ কষ্ট কিংবা আনন্দ বেদনা কতটুকু কোন জায়গায় আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা সম্মানিত আলোচক বৃন্দ আছেন, আমি আপনাদেরকে প্রাথমিকভাবে সবাইকে জানি, আপনারা অত্যন্ত উচ্চ পর্যায়ে রাজনীতিতে কাজ করেন। আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবর্তন চাই। কি পরিবর্তন সারা জীবনই চাই আমরা, কি ভালো থেকে অধিকতর ভালো, তার চেয়ে আরো ভালো। আমরা যদি ভালো থাকি তাকে অধিকতর ভালো থাকতে চাই। সেই জায়গায় আপনারা যারা রাজনীতি করছেন, আপনাদের কাছে অনেক প্রত্যাশা, আপনাদের দিকে সারা দেশ তাকিয়ে আছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছে তারা নিশ্চয়ই আপনাদেরকে মূল্যায়ন করবে, আপনাদের এই মূল্যবান কথাগুলোর উপর দিয়ে। আমরা সেদিন অপেক্ষায় রইলাম যেদিন আপনারা আমাদেরকে একটা সুন্দর পরিচ্ছন্ন এবং একটা সোনার দেশ আমাদেরকে উপহার দিতে পারবেন। আপনারা আমরা সবাই মিলে আশা করি সেটাকে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাব আমাদের শেখ ফরিদুল ইসলাম ভাইয়ের কাছে, যুগ্ম আহ্বায়ক যারা বিএমপি। ফরিদ ভাই, আমরা অনেক বক্তব্য শুনলাম, নবীন ভাই বললেন, বা আমরা যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আজকে, আমি খুব যেটা বললেন আমাদের ডাক্তার শাহাদাত ভাই, যে আমাদের রাজনীতিবিদদের কাছে রাজনীতিটা রাখা দরকার, বিশেষ করে যে তৃণমূল থেকে যারা উঠে এসেছে, নাহলে রাজনীতি জায়গায় থাকবে না। আমরা দেখতে পাই আজকে সংসদে আপনার মানে রাজনীতিবিদ ছাড়াও বাইরের ব্যবসায়ী বা বিভিন্ন পেশার মানুষ এসে সংসদে মানে
অনেক অংশেই আজকে আমরা অনেকেই বলেন যে ভাই 60% ব্যবসায়ীরা সংসদ দখল করেছে। তো এই জিনিসটা যে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখতে হলে আপনারা যারা রাজনীতিবিদ আছেন, হ্যাঁ, এবং আমার মনে হয় এই দায়িত্বশীল ভূমিকাটা কি করা উচিত বা কি করণীয় একটু যদি বলেন, দর্শকরা অনেকেই জেনে খুশি হবেন। ধন্যবাদ। অনেক মনোযোগ সহকারে শুনছিলাম নবীন নওয়াজ ভাই, তারপর আমাদের শ্রদ্ধেয় ডক্টর শাহাদাত ভাই, দুই শ্রদ্ধেয় বড় ভাইয়ের কথা শুনলাম। তো নবীন নওয়াজ ভাই যে কথাগুলো বলেছে আপনার এটার ব্যাপারে আমি উত্তর দেওয়ার আগে আমি একটু দু একটা কথা বলতে চাই। যেমন উনি বলেছেন খালেদা জিয়াকে জামিন দিয়েছে, একটা ধন্যবাদ দিলে হয়তো খুশি হতো। আসলে খালেদা জিয়া তো আমরা যারা বিএনপি করি তারা মনে করি খালেদা জিয়া দোষী না, তাকে সরকার জোর করে প্রশাসনকে, আইন বিভাগ, সব বিভাগকে ব্যবহার করে, মানে বিচার বিভাগকে ব্যবহার করে এটাকে তাকে আটকায় রাখা হয়েছে অবৈধভাবে। এই জন্য এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ উনার নামে ছিল 3টা মামলা, আর বর্তমান শেখ হাসিনার নামে ছিল কয়টা মামলা সেটা আমরা জানি। তো সবকিছু মিলে বিএনপির কোনো নেতা মনে করে না যে উনি দোষী, কারণ উনার 2 কোটি টাকার জিনিস এখন 6 কোটি টাকা হয়েছে। উনি নিয়মতান্ত্রিক ভাবে উনি খরচ করেন নাই, এটা ওনার একটা ভুল ছিল। রাষ্ট্রপ্রধান হিসেবে উনার সবকিছু দেখার কথা না, জানার কথা না। তো এই জন্য আওয়ামী লীগ ধন্যবাদ পাওয়ার কোনো কারণ নাই। করোনার কারণে হোক, যে কোনো কারণেই হোক, সরকার তার পারিবারিক আবেদনে সেটা করেছে। তো এই জন্য মনে বিএনপি এটাকে মনে করেন ওইভাবে প্রশংসার দৃষ্টিতে দেখার কোনো কারণ মনে করছে না। এখনো গৃহবন্দী করে রাখছে এবং তাকে যে চিকিৎসা সেটা ব্যবস্থা নিশ্চিত করছে না। সুতরাং এখানে সরকার প্রধান যেভাবে দিয়েছে সেটাকে আমরা ওইভাবে পজিটিভ হইতে দেখছি না। 2 নম্বর, আপনি বলেছেন জঙ্গি কানেকশন নিয়ে, আমি একটু খুব সংক্ষেপে 2-1 কথা না বলে পাচ্ছি না। বিএনপির কোন জঙ্গি কানেকশন কিন্তু যতগুলো হামলা হয়েছে আপনাকে আমি বলি, যশোরে উদ্দেশ্যে হামলা হয়েছে 6 মার্চ 1999 সালে, রমনা বটমূলে হয়েছে 14 এপ্রিল 2001 সালে সায়ানটের যে হামলাটা হয়েছিল, আর বিএনপির আর তারপর হলিয়াটির জন্য হয়েছে 1 জুলাই 2016 সালে, তারপরে শোলাকিয়া হয়েছে 7 জুলাই 2016 সালে। বড় বড় যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলো কিন্তু সবই কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে। কিন্তু মানে জঙ্গি হামলাগুলো বিএনপি ক্ষমতা এসে কিন্তু সেই বাংলা ভাই সহ যারা ছিল তাদের কিন্তু বিচার করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে, বা সেই প্রক্রিয়া তারা আগায় নিয়ে গেছে। সুতরাং এখানে জঙ্গির সাথে বিএনপির যে কানেকশন বলা হয়, এটা আওয়ামী লীগের একটা মনে করেন মলাচলা যে একটা মানে আইটেম হিসেবে তারা এটাকে ব্যবহার করে, তাছাড়া অন্য কোনো এখানে কারণ নাই। আর জামাত ইস্যুতে যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি বর্তমানে আমি যারা রাজনীতি করছি, বর্তমানে যারা জামাত শিবির করছে তারা অধিকাংশ জন্ম 75-15 আগস্টের পরে বা 77 সালের পরে। এরা হয়তো এনটি আওয়ামী লীগ সেন্টিমেন্ট থেকে অনেকে জামাত করে। আপনার জামাতের যিনি আমির ছিলেন গোলাম আজম সাহেব, ওনার সঙ্গে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে বৈঠক করেছিল বিএনপিকে মানে ক্ষমতা থেকে নামানোর জন্য। তো ক্ষমতা থেকে নামানোর জন্য তখন জামাতের সাথে যৌথ আন্দোলন করেছে, সবকিছু করেছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের অনেক নেতা আছে যারা জামাত কানেকশন রিলেটেড আছে। যেমন আমি আমার বলতে পারি, আমার পাশের উপজেলার বর্তমান যুবলীগের যিনি সভাপতি, উনি একটা কলেজের শিবিরের সভাপতি ছিলেন। তো এখানে জিনিসটা হচ্ছে ক্ষমতা এবং কাকে দিলে ভোট লুটপাট করা যাবে, ডাকাতি করা যাবে, ভোট কেন্দ্র দখল করা যাবে, কে করা হতে বড় মাস্তান। আওয়ামী লীগের হচ্ছে এখন এই একটাই টার্গেট আছে এবং তারা যেখানে যাকে পাচ্ছে সেইভাবে তারা মূল্যায়ন করতেছে। সুতরাং বিএনপির জামাত বা এইসব নিয়ে কথা বলে খুব বেশি লাভ নেই। আর শ্রদ্ধেয় শাহাদাত ভাই বলেছেন যে 15 আগস্টের হত্যাকাণ্ডের পরে সেই সেনাবাহিনী প্রধান সহ সব বাহিনীর প্রধানই গেছিলেন, বিডিআর প্রধানও গেছিলেন। বিডিআর প্রধান ছিলেন বঙ্গবন্ধুর সাথে একই রুমে থাকতেন কলকাতার ছাত্রাবাসে। সে ভদ্রলোক কিন্তু তাকে ওনার নিজস্ব ইসে নিয়ে আসছিলেন, উনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এসটি ইমাম। তো সুতরাং এইগুলো বাংলাদেশের মানুষের কাছে এখন আর কোনো আইটেম না। আর আওয়ামী লীগ যে গণতন্ত্র বিশ্বাস করে না সেটা শাহাদাত ভাই তার কথায় বলেছেন। আমি একটু বলতে চাই যে এখন যে ফরম্যাটে আমরা আগাচ্ছি বা যে ধরনের বাণী দিচ্ছি, এখন মনে করেন ওবায়দুল কাদের সাহেব যখন কথা বলে তখন একটা রিক্সাওয়ালা কিন্তু মুস্কি হাসে কিন্তু দোকানে বসে, কারণ উনরা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু উনি কিন্তু দোকানে বসে মুস্কি হাসতেছেন যে বেটা বলে কি, আমরা কি বুঝি না, আমরা কি ভাত খাই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বর্তমানে গণতন্ত্রের কি অবস্থা। আপনার খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল 16 মে 2018। আমি ওই নির্বাচনে আমি ওখানে ক্যাম্পিং গেছিলাম, আমি উপস্থিত ছিলাম। ওইটা ছিল আওয়ামী লীগের জন্য অ্যাসিড টেস্ট। তারা করে দেখলো যে জোর করে ভোট কেন্দ্রে বিএনপিতে বের করে দিয়ে লোকজনকে মামলা দিয়ে হামলা দিয়ে গ্রেপ্তার করে এবং ঢাকা থেকে কিছু অফিসারকে ওখানে ইম্পোর্ট করে নিয়ে পুলিশ বাহিনীকে নিয়ে একেবারেই লুটপাট করে ওই সিটি কর্পোরেশন নির্বাচনে তারা জয়ী হলো 2018 সালের যে 16 মে নির্বাচন হলো। এবং এটা সাকসেসফুল হওয়ার পরে শেখ হাসিনার নেতৃত্বে এই 30 ডিসেম্বরের যে নির্বাচন সেটা 29 নভেম্বর রাতে
তারা সম্পন্ন করলো এবং সাকসেসফুলি করলো। এবং নির্লজ্জের মতো একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের ভিতরে কোনো লজ্জার বিন্দু বিসর্গ কোনো আমরা দেখতে পাই না। আমরা খুবই হতাশ হই, আমরা অবাক লাগে যে একটা লোক কিভাবে মিডিয়ার সামনে আসে বলে যে এই হচ্ছে ওই হচ্ছে এই করছে ওই করছে, এবং বিএনপি আন্দোলন করছে না। আপনার এখন যদি গুলি করে একটা প্রত্যেকটা মানুষ কিন্তু তার পরিবার নিয়ে চিন্তা করে, বা একটা রাজনীতির পাশাপাশি তার কিন্তু একটা পরিবার আছে। সুতরাং এইখানে যদি এই গুলি করে যে হত্যাকাণ্ড যেসব ঘটাচ্ছে বা সরাসরি যে গুলি করা হচ্ছে, এটার বাইরে যদি বেরিয়ে আসে, সেই রাজনীতির আগে যেরকম ছিল সেই ফরম্যাটে চলে আসে, তাহলে ভাবার কোনো কারণ নেই যে বিএনপি আন্দোলনে সফল হবে না। আর আপনি বলেছিলেন যে অগ্নি সন্ত্রাস নিয়ে, আমি একটু আপনাদের একজন নেতার কথা বলতে পারি। বরিশালের আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন, উনি সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে পঙ্কজ সাহেবের বিহঙ্গ পরিবহনকে পোড়ানোর মাধ্যমে এই আন্দোলনের অগ্নি সংযোগের ঘটনা ঘটায় সরকার মানে বিএনপিকে দোষারোপ করা হয়েছে এবং আমাদেরকে মানে মানে দোষারোপ করা হয়েছে, মানে বিএনপিকে দোষারোপ করা হয়েছে। এবং মেইনলি বিহঙ্গ পরিবহন নামে একটা পরিবহন ছিল, পঙ্কজ সাহেব ওনার এই পরিবহনের মালিক, এবং এটা কিন্তু আওয়ামী লীগের এক নেতা পরিষ্কার করে বলেছিলেন যে প্রতিনিয়ত প্রত্যেকদিন একটা করে বিহঙ্গ পরিবহন পড়ছে, অন্য কোনো পরিবহন কিন্তু ওইভাবে পড়ে নেই। দু একটা বিএনপির ঘটনা ঘটে নেই সেটা আমি বলবো না, বা দু একটা দুর্বৃত্তায়ন হবে না এরকম কোনো কাহিনী নেই, বাট এখানে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের অগ্নিসংযোগ করে বিএনপিকে দোষারোপ করার জন্য অনেক কাজ করেছে, যেগুলো বাংলাদেশের সবাই জানে এবং এগুলো মিডিয়াতে আসছে। এগুলো হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য ছিল এবং সেখানে তারা সেটা দিছে। আপনি বলেছেন যে মাজেদ সাহেব জিয়াউর রহমান সম্পর্কে একটা মন্তব্য করেছেন, একজন ফাঁসির আসামিকে বন্দী অবস্থায় রেখে তাকে কাছ থেকে একটা এই ধরনের বক্তব্য নেওয়া, এটা যে কত রকমের দৈন্যতা আওয়ামী লীগের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই ধরনের কথা একজন ফাঁসির আসামির কাছ থেকে কেউ আশা করতে পারে না, যে উনি ওনাদের আন্ডারে আছেন, ওনার ফাঁসি হচ্ছে দুদিন পরে ওনাকে কাছ থেকে একটা বক্তব্য রাখছেন এবং পরবর্তী সেটা প্রচার করছে। এটা আসলে আমি মনে করি যেটা একটা সাংঘাতিক অনৈতিক কাজ হয়েছে। আর জিয়াউর রহমান সাহেব সম্পর্কে যেগুলো কথাবার্তা বলা হয়েছে যে উনি এই করছেন ওই করছেন, আসলে জিয়াউর রহমান সাহেব সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে উনি যখন দেশটা বিপদে পড়ছে তখন উনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন। এই জন্য বাংলার মানুষ কিন্তু তাকে বেছে নিয়েছিল এবং তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজা শরীক হয়েছিল। তার সন্তান যে আরাফাত রহমান কোকো, তার জানাজা আমি গিয়েছিলাম, আমি নয়াপল্টনে একটা গলির ভিতরে আমাকে দাঁড়াতে হয়েছিল, কারণ মেইন রোডে আমি যেতে পারছিলাম না, এত মানুষ ছিল। তো এখন এই সব নিয়ে যে কথাগুলো হয়, আসলে জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আনুগত্য, এগুলো আমরা দেখেছি। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আনুগত্য, এখন আপনারা বলতে পারেন যে মুক্ত করতে পারছেন না কেন, এখন তো মনে করেন একটা পর্যায়ে চলে আসছে, তো করতে যে হবে না বা পারবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটার জন্য হয়তো আপনাদের অপেক্ষা করতে হবে। আর আপনি আরেকটা জিনিস ইয়ে করেছেন, যেটা হচ্ছে যে যাই হোক আমার নোটটা আমি দেখছি না। তো এখন জামাতে ইসলাম নিয়ে বিএনপির যে দোষারোপ বা যেগুলো কথা বলা হয়, আমি মনে করি যে এগুলো শুধুমাত্র একটা রাজনৈতিক আলোচনায় একটা কিছু সুশীল লোককে এ করার জন্য এগুলো করা হচ্ছে। আর পাশাপাশি দেখেন একটা জিনিস, বর্তমানে এত দুর্নীতি হচ্ছে, এত অবৈধ কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু কোন সাংবাদিক কিন্তু ওইভাবে দু একটা পত্র পত্রিকা যারা একটু মেরুদণ্ড সোজা আছে তারা বাইরে কিন্তু কথা বলার কোনো সাহস পাচ্ছে না, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন আছে। এখন আমি যে কথা বলবো, আমাকে এখন রাতের বেলা যে গ্রেপ্তার হবো না, এই জন্য মনে করেন দীপকদার কথাই শুধুমাত্র আমি কয়েকটা আসছি, মাঝে কয়েকটা টেলিভিশন ছিল আমাকে বলছিল, আমি বলেছি না, যেখানে গিয়ে কথা বলার সুযোগ নাই, কথা বলে আমার বেরোয় নিচের থেকে গ্রেপ্তার হতে হবে, সেই ধরনের আলোচনাতে যে শরীক হওয়া আসলে কোনো যুক্তিকতা নাই। এই জন্য মনে করেন আমি কিন্তু এভাবে অ্যাভয়েড করি এবং যাই না। তো আমার কথা হচ্ছে যে আসলে রাজনীতিতে উপনির্বাচন আসছে, আপনি যেটা বললেন যে এটা একটা মাইলস্টোন হোক আমাদের জন্য এবং দেশের জন্য, যাতে অ্যাটলিস্ট সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে যাওয়ার যে যে অনুভূতিটা সেটা যেন তারা অর্জন করতে পারে, এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে যেন এটার একটা মানে প্রভাব পড়ে, আমরা মনে করি সেই সূচনা করার সুযোগ আসছে। কারণ পুরনো যে কথাগুলো আছে, অনেক কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে। রূপক ভাই বারবার তাকাচ্ছে, আমি বেশি সময় নেব না, আমি শুধু বলতে চাই যে আমাদেরকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কি দেশে গণতন্ত্র চাই, নাকি যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতায় থাকার একটা তন্ত্র সেটাকে আমরা চালিয়ে যেতে চাই। আসলে আমার মনে হয় যে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, কারণ এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, এদের স্বাধীন করেছে, এদের সাধারণ মানুষের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কারণ আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান সাহেব তখন পাকিস্তানে কারাগারে ছিলেন যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে। তো আমি মনে করি এদেশে সাধারণ মানুষের দেশের প্রতি দরদ আছে এবং প্রত্যেকটা মানুষ দেশকে ভালোবাসে, দেশের জন্য সে কাজ করতে চায়, এবং সাধারণ মানুষ কিন্তু অসাধারণ, তাদের নীতি নৈতিকতার কোনো ব্যত্যয় নাই। আমাদের এই যে শাহরিয়ার ভাই যে কোর্সগুলো করলো, আসলে মানুষ কিন্তু পুরনো ইতিহাস জানতে চায় না,
কে কি করেছে এগুলো জানছে না। সে দেখেছে তার পেটে ভাত আছে কিনা, তার সন্তান স্কুলে যেতে পারছে কিনা, তার মানে পরিবার সুচিকিৎসা পাচ্ছে কিনা। এখন মনে করেন চিকিৎসা মানুষকে হাসপাতালে যেতে সাহস পায় না, কারণ হাসপাতালে গেলে কোনো চিকিৎসা নাই, বাসায় বসে ট্রিটমেন্ট নিচ্ছে। এখন টেস্ট কমে গেছে, এটার কারণ না যে মানুষের টেস্টের প্রতি অনাস্থা, সেটা না। জিনিসটা হচ্ছে যে মানুষ এখানে সবকিছুর প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়েছে, এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সাদাত ভাই যেটা বলেছেন বা বারবার আমাদের সারার ভাই যেটা বলেছেন, যে আমাদের এই যে দুর্নীতির যে কঠোর যে অবস্থান চলতেছে, এখান থেকে আমাদের মুক্ত করতে হবে। তাছাড়া এইসব উন্নয়নের গল্প শুনে বা সাধারণ মানুষ যারা দেশপ্রেমিক মানুষ, তারা এটা শুনে কিন্তু কোনো রকম কোনো মানে পদক্ষেপ নিবে না যে না আগামীতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের আগামী উপনির্বাচনগুলো হওয়া উচিত, যাতে এদেশের মানুষের যে ভিতরে যে একটা ক্ষোভ আছে সেটা থেকে যেন বেরিয়ে আসতে পারে, এবং আওয়ামী লীগ যেন ব্যক্তিগতভাবে যেন একেবারেই মানে প্রত্যেক এলাকায় যেন শত্রুতে পরিণত না হয়, সেই জন্য এই পদক্ষেপটা এখন নেওয়া উচিত। কারণ অনেক হয়েছে, কারণ অলরেডি দুটো টার্মে তারা অবৈধভাবে তারা ক্ষমতায় আছে, অবৈধভাবে অনির্বাচিতভাবে, পরবর্তীতে অবৈধ নির্বাচনের মাধ্যমে। সুতরাং এখন তাদের উচিত এই জিনিসটাকে আর এক্সপান্ড না করে এখন কিভাবে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে সেটার দিকে আগানো, এবং এই উপনির্বাচনের মাধ্যমে তাদের সেই বার্তা নিয়ে এগিয়ে যাওয়া, যাতে সবাই তাদের প্রতি আস্থা পায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাব বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, সাবেক সাংসদ এবং বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি নবীন নওয়াজ ভাইয়ের কাছে। নবীন নওয়াজ ভাই, একটা বিষয় আমাদের অনেকেই প্রশ্নটা করছেন, বিশেষ করে আজকের দর্শকরা। আপনারা জানেন যে গতকালকের যে ঘটনাটা ঘটেছে, যে আপনার যেটা বললেন সাদত ভাই, যে একজন ড্রাইভার সে কিভাবে 100 কোটি টাকার মালিক হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা আওয়ামী লীগ কিভাবে এই জিনিসগুলো দেখছেন? কেন এই যে একজন ড্রাইভারের কারণে যে আওয়ামী লীগের সফলতা বা মানে ব্যর্থতা পর্যন্ত হচ্ছে, কি বলবেন আপনি? ধন্যবাদ রূপক দা। সর্বপ্রথম আমি শাহরিয়ার ভাই একটু থামিয়ে দেই, কারণ শাহরিয়ার ভাই কিন্তু শেষের দিকে আমার বলবে যে বসলাম এখানে উপনির্বাচনের রাজনীতিতে উত্তাপ, এই আলোচনা হবে উপনির্বাচন নিয়ে, আর বারবার সেই পুরনো কাসুন্দি, এটা শাহরিয়ার ভাই কিন্তু বলবে, দেখেন একটু পরে বলবে। আমি ওই কারণেই শাহরিয়ার ভাইকে আমি একটু বন্ধ করে দিচ্ছি, যে আসলে শাহরিয়ার ভাই আমাদের ভিতরে এই কাসুন্দির কারণেই কিন্তু উপনির্বাচন বা নির্বাচন নিয়ে এত কিছু হচ্ছে। আমাদের এই জায়গাটা যদি সহনীয় একটু ভাব আসতো, আমরা যদি সমঝোতায় আসতে পারতাম, তাহলে উপনির্বাচন, যেটি আমাদের শাহাদত ভাই, ডাক্তার শাহাদত ভাই বলেছেন যে উৎসব মুখর, এটি করা সম্ভব ছিল। আমি শাহাদত ভাইয়ের ছোট্ট আপনার কথার সাথে মিলিয়ে দিই, শাহাদত ভাই স্বীকার করেছেন কিন্তু 96 সালে যে উৎসব মুখর ছিল, যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগের সরকার প্রধান, দলীয় প্রধান, সভাপতি, তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 বছর ক্ষমতায় থাকার পরে, আপনারা সাক্ষী, বহু লিখেছেন আপনি সাংবাদিক হিসেবে, যে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের হাতে কিন্তু ক্ষমতা একেবারে সঠিক সময়ে হস্তান্তর করেছিলেন। আর সেই হস্তান্তরের মধ্য দিয়ে কিন্তু 2001 সালে আবার আমার এখানে শেখ ফরিদুল ইসলাম ভাই, শাহাদত ভাইরা, তার মানে বিএনপি ক্ষমতা এসেছিল। তবে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে কিন্তু জোট এসেছিল। সেই জোটের মধ্যে যারা ছিল, এই জায়গাটায় সমস্যা হয়েছে। সেটি হচ্ছে, কেউ যদি দাড়ি চাচতে যায়, শেভ হতে যায়, অর্ধেক চেঁচে যদি অর্ধেক রাখে, বারবার কিন্তু চোখ পড়বে ওদিকে, নজর কিন্তু মানুষের ওদিকে যাবে। ব্যাপারটা এটা কেন রাখলো উনি? বিষয়টি কিন্তু এখানে, আমি সে জায়গায় পরে যাব। আপনাকে আমি উত্তর দিলাম এভাবেই, যে আসলে আমাদের মধ্যে এই কাসন্দির কারণেই কিন্তু নির্বাচন বাদে আমাদের কাসন্দি ঘাটাঘাটি হচ্ছে বিধায়। আর রূপক ভাইরাও মজা পান যে চ্যানেলের মাধ্যমে আমরা কথা না বললেই, বা চ্যানেল তো চালাতে হবে, আর চ্যানেলে সে রসিকতা থাকতে হবে, আনন্দ থাকতে হবে। আমার কিছু লোক বসে আছে, আমি কি বলছি, আবার আমাদের ফরিদ ভাইয়ের লোক বা শাহাদত ভাইয়ের লোকজন বসে আছে, শাহাদত ভাই, ফরিদ ভাই ভালো করে বলছি কিনা, আমাকে একটু ঘা দিচ্ছে কিনা, বেশি করে না বললে তারা তো খুশি হবে না। এই সব মিলিয়ে আর কি আজকে চ্যানেল বা লাইভ আমাদের এটা হচ্ছে, এটা তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমাদের মত বিনিময়, আসলে এই মত বিনিময় দরকার আছে। আমি যে কথাটি বলবো, ডাক্তার শাহাদত ভাই বলেছেন ছাত্র রাজনীতি করেছেন, ওনার সাথেই সম্ভবত 80-র দশকে আমরা বারবার সেই স্লোগান দিয়েছি। আমি একটি কথা বলি বারবার, হাবিব ভাইকে ওই দিন বলছিলাম যে হাবিব ভাই, আপনি ছাত্রলীগের সভাপতি, আর আমানুল্লাহ আমান ছাত্র দলের সভাপতি, ছাত্র সংগ্রাম পরিষদ, সেই সময় একই রিক্সা আপনারা বসেছিলেন।
আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আমানুল্লাহ আমান উনি বলছেন যে হাবিব ভাই বাদাম নিয়ে আসি, উনি কিন্তু বাদাম এনে দুই ভাই ভাগ করে খাচ্ছিলেন। কত মহব্বত, কত মিল। সেই যে মিল, সেই সময়টা কিন্তু হচ্ছে না, কারণ স্বাভাবিকভাবে একটি কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। আপনার মনে আছে যে 91 সালে ক্ষমতায় আসার পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে এরশাদ সাহেবকে জেলখানায় রাখা হয়েছিল দীর্ঘদিন। এরশাদ সাহেব সেই বড়ই গাছ, তারপরে জলপাই গাছ, অনেক কিছু লাগিয়ে এসেছিল, এগুলো খাওয়ার জন্য কাউকে বলেছিল, অফার করেছিল। তা এখন শত্রু কতটুকু হতে পারে 5 বছর জেল খাটার পরে? তাহলে স্বাভাবিকভাবেই এরশাদ সাহেবের শত্রু, ডাইরেক্ট শত্রু যারা, তো এই রাজনীতিতে এরকম একটি অবস্থা কিন্তু চলছে বাংলাদেশে। তো আমি সাদত ভাইকে আরেকটি কথা বলবো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যেটি আজকে সাদত ভাই বলছেন, যখন ক্ষমতায় যায় তখন কিন্তু আমাদের মতো এরকম বেকায়দায় থাকে ওনারাও। ক্ষমতায় গেলে যেমন বেকায়দা, আবার সরকারের বিরোধী দলে থাকলেও কিন্তু সেই যন্ত্রণা, জ্বালা। সাদত ভাই বলছেন 3টি মামলার হাজিরা দিচ্ছেন। আমি যে হাজিরা দিয়েছি এটা বোধহয় সাদত ভাই জানেন না। আমি যে কি কারণে গ্রেফতার হয়েছিলাম সেই সময় আমার মনে পড়ে, পল্টন বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছিলাম একটা মিছিল দেব, বলি এই চ্যানেলে বা মিডিয়াতে বললে সমস্যা নাই, মিছিল দিতে পারছিলাম না। একেবারে পুলিশ থেকে শুরু করে, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে, যেখানে আমরা 3 জন 4 জন এক জায়গায় হচ্ছি, সাংবাদিক যারা আজকে নিখিল দা আছেন মনে হয় শুনছেন, আপনি শাহরিয়ার ভাই বলেন, সেই সময় একটা মিছিল দিতে পারিনি। আমার স্পষ্টতই মনে আছে সেই মিছিল দিতে গিয়েছিলাম কোথায়, ধানমন্ডিতে 2 জন রিক্সায় করে গিয়েছি, হেঁটে গিয়েছি। রিক্সা কিন্তু বাধা দেওয়া হতো না, পিকেটিং হতো যে সেই সময়। তা আমরা রিক্সায় গিয়েছি, নাসিম ভাইয়ের বাসা থেকে মিছিলটি বের করেছিলাম। সেই মিছিলটি এগোচ্ছি, আমাদের মিছিলে 500 মানুষকে ঠিক 15 মিনিটের মধ্যে একেবারে করে ফেললো সেই 100, 100-র পরে করলো 50, শেষ পর্যন্ত আমাদের 30 জন, 20 থেকে 30 জনকে এমন ভাবে নির্যাতন করা হলো। আমাকে নির্যাতন করা হয়েছিল কিভাবে, যখন সর্বপ্রথম রাইফেলের বাট দিয়ে মারলো, আমি নাসিম ভাইয়ের বডি ধরেছিলাম জড়ায়, তা আমি ছুড়ে গেলাম। ছুড়ে যাওয়ার পরে পুলিশ এবার আমার কলার ধরলো, আমি ছুড়ে দৌড় মারছি, আমাকে ধরে 4-5 জন পুলিশ ধরে আমার আশ্রয়ে, কই মাছ যেভাবে নরম করা হয়, কই মাছকে জবাই করতে হলে তো নরম করে নেওয়া লাগে, আমাকে সেভাবে নরম করে শেষিয়ে নিয়ে সেই মিনি বাসে উঠানো হলো। সেই আমার মনে পড়ে রাত্রে 12টা-1টার পরে নিয়ে যাচ্ছে, পুলিশের শাহবাগ থানার সামনে গাড়ি দাঁড় করিয়েছে। ওনারা সিদ্ধান্ত নিতে পারতেছে না আমাদেরকে ডিবিতে নিয়ে টর্চারিং করবে নাকি অন্য কোনো থানায় নিয়ে রাখবে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি কিছু কথা যে সম্ভবত আমাদের ডিবিতে নিয়ে যাবে। তা আমাদের ভিতরে শুধু দুঃখ দুঃখ করছে যে ডিবিতে নিয়ে যায় টর্চারিং হবেই, কারণ আমাদের আগে যাদের গ্রেফতার করা হয়েছে এইভাবে কিন্তু ডিবি অফিসে নিয়ে প্রচুর টর্চারিং করা হয়েছে। তো সেই আশায় ছিলাম, যাই হোক শেষ পর্যন্ত ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কোন একটি থানাতে নিয়ে রাখবে। আমি সেই থানাতে আটকা ছিলাম। পরে মোটামুটি জেলখানায় যে যদি শাহাদত ভাইকে বলি, আজকে শাহাদত ভাই দেখেন টেলিফোনে নাকি কথা বলতে পারে, শুনি আর কি। সেই সময় টেলিফোন তো দূরের কথা, আমরা রাত কাটিয়েছি দাঁড়িয়ে থেকে, মানে জেলখানায় জায়গা দিতে পারছিল না। কেন্দ্রীয় জেলে আমাদের যে কারাগার আছে, কেন্দ্রীয় কারাগার পুরানো ঢাকায়, সেইখানে কিন্তু জায়গা দিতে পারতেছিল না। তো সেই কষ্ট ভোগ করেছি। আর আমি বলবো না ছেলের কথা কিভাবে ছিলাম, একটা ছেলে 4 জন থাকতে পারতো না, সেখানে আমরা 6 জন 7 জন থাকতে হয়েছে কষ্ট করে। সে কিভাবে ছিলাম, সেই রাজনীতি করেছে। এই জন্যই বললাম নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরাও বিরোধী দলে থেকে আমরা যে কি ভোগ করেছি, আপনার মনে আছে যে 2001 সালের পরে যে নির্যাতনটা হয়েছিল, এটা কিন্তু সত্যিই ভাই, আমি আমাদের ফরিদুল ইসলাম ভাই উনি বললেন যে সেই সময়ের প্ল্যান পরিকল্পনা কিন্তু এরকমই ছিল যে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলতে হবে। 75 সালে ধ্বংস করতে পেরেছিল বলেই 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আর 1 সালের পরেও কিন্তু এরকম কিছু ধ্বংসলীলা শুরু হয়েছিল। আপনার কি মনে আছে যে নির্যাতন তো সহ্য করি সে এক জিনিস ভালো, কিন্তু একেবারে মেরে ফেলার যে প্রবণতা, সাবেক অর্থমন্ত্রী ASM কিবরিয়াকে হত্যা করা হলো, আহসানুল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিন সহ এরকম অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছিল। এগুলো তো ভুলে যাওয়ার কথা না। যে কারণে কাসুন্দি শব্দটি কিন্তু
বারবার এসে যায় যে এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে আছে, আর থাকার কারণে এগুলো হয়। আর সেজন্যই বলবো যে আমার ভাই সাদত ভাই বলেছেন, আমি সেখান থেকে কিছু বিষয় তুললে বোধহয় সাদত ভাই বুঝবেন। ভাই, প্রদীপের মতো একজন ওসিকে গ্রেফতার করা হয়েছে, আমাকে দেখান যে 91 থেকে 96 পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, 1 সাল থেকে 6 সাল আপনারা ক্ষমতায় ছিলেন। বলেন এরকম পুলিশ অফিসার কতজন গ্রেফতার হয়েছিল? আপনার কাছে প্রশ্ন রাখি, যেহেতু শেষে আপনি উত্তর দিবেন, আমাকে একটু জানাবেন। পুরস্কৃত কথা বলছেন, স্বাভাবিকভাবে কাজ করলে পুরস্কার পাবে, এটা প্রশাসনে থাকবে, পুলিশ প্রশাসন বলেন আর ক্যাডারে বলেন, এটা থাকবেই। আর আপনি চমৎকার বলেছেন যে রাজনীতিবিদদের কাছে রাজনীতি, আসলে আমাদের কারণেই কিন্তু ওই ওনারা চলে আসতেছেন, ব্যবসায়ী মহল, ওই যে যারা মাদক ব্যবসা করে তারা চলে আসতেছে, এটা ঠিক বলেছেন। আমারও চাওয়া যে আমরা রাজনীতিবিদরা যদি সহনশীল অবস্থায় আসি, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা যদি একজন আরেকজনকে সম্মান করি, আপনি আমাকে সম্মান করবেন, আমি কেন সম্মান করতে পারবো না? আপনি আমাকে অপমান করবেন, আমার একটু হলে তো গায়ে জ্বলবে, আর তার উত্তর তো ওইভাবেই আসবে। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি দেখেন, আমার মনে হয় প্রথম কথাগুলো আমার শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছিলাম মুক্তিযোদ্ধাদের কথা। আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা আছেন, সেই মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন, বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছিলেন, তারা কিন্তু এখন জয় বাংলা বলে না, তারা কিন্তু বঙ্গবন্ধু বলে না, বলতে চান না। কারণ স্বাভাবিকভাবে আপনাদের অনেক নেতারা আছেন যে আপনারা বঙ্গবন্ধু কথা বললেই মনে হয় আওয়ামী লীগ হয়ে যাচ্ছেন, এরকম একটি অবস্থায় যদি আপনারা বারবার শেখ সাহেবকে শেখ সাহেব, বঙ্গবন্ধু না বলে শেখ সাহেব বলেন, আমরা তখন কিছুটা ভাববো যে স্বাভাবিকভাবে আপনি বঙ্গবন্ধু বলতে চাচ্ছেন না, বঙ্গবন্ধুকে মানতে চাচ্ছেন না, জাতির জনক মানতে চাচ্ছেন না। আবার পাশাপাশি শেখ সাহেব মুজিবুর রহমান বলেন, ঠিক তেমনি ভাবে আপনি বলেছেন জিয়াউর রহমান সাহেবের কথা, ঘোষক জিয়াউর রহমান সাহেব। আসলে জিয়াউর রহমান সাহেব ঘোষক, এ তো আপনি জানেন, আপনি চট্টগ্রামের মানুষ। হান্নান সাহেব 26 তারিখে ঘোষণা দিয়েছিলেন, এরকম রেকর্ড তো আছে আপনাদের কাছেও। 27 তারিখে জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন কি জন্য, এটাও জানেন যে বিশেষ করে সেনাবাহিনীদের পক্ষ থেকে জিয়াউর রহমান সাহেব সেই সময় যেহেতু চট্টগ্রামে ছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন। যাই হোক, জিয়াউর রহমান সাহেব যেহেতু সেনাবাহিনীতে এসেছেন, আর বঙ্গবন্ধুর মতো একজন নেতার 3.5 বছরের মাথায় যেহেতু হত্যা, সপরিবারে হত্যা হয়েছে, উনি সেনাবাহিনীর এরকম একটি জায়গায় থাকলে উনি ক্ষমতায় এসেছেন আর একটি দল গঠন করেছেন, আর সেই দলের আপনি নেতা হয়েছেন, রাজনীতি করেছেন। যদি জিয়াউর রহমান সাহেব যদি কোনো কারণে ক্ষমতায় না আসতেন, তাহলে কিন্তু এই ব্যাপারটি নিয়ে, এই ঘোষক যে ব্যাপারটি, এই কথাটি নিয়ে বারবার আসতো না, আমার কাছে মনে হয় আর কি। তো সেই জন্য আমি ওই যে সম্মানের জায়গাটির কথা বলছি, বঙ্গবন্ধুকে যদি আপনি বলা শুরু করেন, আপনাদের অনেক নেতারা কিন্তু বলছে ইদানিং, আমি জানি যে আপনাদের অনেক নেতারাই কিন্তু কথা বলতে কিন্তু বঙ্গবন্ধুর কথা বলে, বঙ্গবন্ধু বলে। তো এই বলা বলি শুরু হলে আমার কাছে মনে হয় জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে যে কথাটি আমরা হয়তো অনেক নেতারাই একটু বেশি করে বলে ফেলে, বাড়িয়ে বলে, সেই বাড়িয়ে বলাটি থাকবে না। আপনাদের এই না বলার যে বিষয়টি, এই না বলার মধ্যেও কিন্তু বাড়িয়ে বলার একটি অংশ আছে, যেটি আমি বললাম, বঙ্গবন্ধু বললে সম্মান দেখানো হবে, না বললে কিন্তু বাড়িয়ে বলা। এই জায়গাটিতে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন দেখা যায়। পাশাপাশি যেটি বললাম 2001 সালে আপনারা এসেছিলেন ক্ষমতায়, ঠিক আছে, যদি আপনারা বিএনপি ক্ষমতায় আসতেন, ক্ষমতায় থাকতেন, আর যদি জঙ্গি, আমি বিশেষ করে আমাদের ফরিদ ভাইয়ের কথা বলবো, জঙ্গির কথা, যে আপনাদের সময় জঙ্গি ছিল না, কিন্তু জঙ্গি কায়েম হয়েছে কোন জায়গা থেকে আর কেন? জঙ্গি বাংলাদেশে কেন দরকার আছে? দরকার আছে এই জন্যই, যারা যুদ্ধ অপরাধী, যাদের বিচার হচ্ছে 71 সালের ভূমিকার কারণে, তারাই কিন্তু ছাত্র শিবির করেছিল। আপনার কি মনে আছে? শাহাদত ভাই আছেন, ডাক্তার শাহাদত ভাই, চট্টগ্রাম ক্যাম্পাসে ছিলেন, আপনি ডাক্তার ছিলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিছিল করেছেন। আপনার মনে থাকার কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই সময় ছাত্রদল কেমন ছিল? আপনার কি মনে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতাকে মাথায় পেরেক লোহা পুঁতে দিয়ে তারপরে মারা হয়েছিল ছাত্র শিবিরের ছেলেরা। এবং ছাত্র শিবির যে প্রশিক্ষণ নিত, সেটি কি শুধু ছাত্রলীগের বিরুদ্ধে, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে? নো। আপনার কি মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের ছেলেরা দাঁড়াতে পারেনি, দাড়ি চেঁচে ঢুকতে হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? আমার চোখে দেখা, এখানে ছাত্র শিবিরকে ছাত্রদলই ধরে ধরে মেরেছে, ওই যে লোহা পুঁতে দিয়ে মেরে ফেলা হয়েছিল, রক কেটে ফেলে হয়েছে, ছাত্রদলের নেতাদের কিন্তু রক কাটা হয়েছে। এটা তো মিথ্যা কথা না। ছাত্র শিবির, জামায়াত ইসলাম, তারা কিন্তু শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতের বিএনপি ছাত্রলীগের বিরুদ্ধেই শুধু না, তারা কিন্তু
অল ওভার বাংলাদেশে তাদের পক্ষে যারা না যাবে, তাদের ইয়েতে যখন মান সম্মানে যখন আঘাত করবে কেউ, শিবির বলে বলবে, জামাত বলে বলবে, স্বাধীনতা বিরোধী বলবে, তাদেরকেই কিন্তু রক কাটার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল সম্ভবত 16 সালের ভিতরে 18 সালের ভিতরেই জামাত ইসলাম ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের পক্ষ থেকে। এরকমও কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে তারা সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন জায়গায় তাদের লোকগুলো যখন সেট হবে তখন তারা ক্ষমতায় আসবে, ক্ষমতার ব্যাপারে ঘোষণা দিবে। অনেক সাংবাদিকের প্রশ্নেও তারা কিন্তু এরকম কথা বলেছে, মনে পড়ে আপনার সেই কথাগুলো। সেজন্যই আমি বলবো যে তারা শিবির যেমন প্রশিক্ষণ নিয়েছে, সেই শিবিরের নেতারাই কিন্তু এক সময় জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য তারা বিভিন্ন ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে জঙ্গি বানিয়েছে। বাংলাদেশে জঙ্গি বানিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো দলকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তারা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আর সেই আন্ডারগ্রাউন্ডের অংশ হচ্ছে জঙ্গি তৈরি করে বিভিন্ন জায়গায় অঘটন ঘটিয়ে। এটি আওয়ামী লীগের সময় বা বিএনপির সময় বড় কথা না, কারা করে, যারা জঙ্গি তাদেরকে ধরার পরে কিন্তু তারা স্বীকার করে কার মাধ্যমে সে এখানে এসেছে, কার নিয়ন্ত্রণে সে চলে। এইরকম কথাগুলোর কারণেই আমরা মনে করে নিতে পারি যেহেতু আপনারা জোট ছাড়ছেন না, জামাত ইসলামকে আপনারা বাদ দিয়ে আপনারা রাজনীতি করতে চাচ্ছেন না, সেই জন্য আমাদের কাছে মনে হয় যে এই জামাত ইসলামের এই জঙ্গি কায়েম করার যে চিন্তা চেতনা, এটির সাথে আপনারা সম্পৃক্ত আছেন। আপনি বলবেন আমরা সম্পৃক্ত আছি, প্রশ্ন করতে পারেন আমাকে। আমি কি কথা বলতে পারি 2001 সালে ক্ষমতায় আসার পরে জামাত ইসলামের মন্ত্রী পরিষদে 3 জন ছিলেন? 3 জন তো নাকি দাদা? সেই 3 জন জামাত ইসলামের নেতা মন্ত্রী পরিষদে ছিলেন। তো সেই মন্ত্রী পরিষদে যারা তারা যখন ছিলেন, ক্ষমতায় ছিলেন, সেই কথাটি কিন্তু এখনো হবে। একটু সংক্ষিপ্ত করতে হবে, অনুষ্ঠান আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, প্লিজ। জি, আমি শেষ করে দিচ্ছি দাদা। তো আমার মনে হয় সেই 1 সালের নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলামকে যখন আপনারা ক্ষমতার অংশীদারিত্ব দিয়েছিলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে অংশীদারিত্ব দিয়েছিলেন, বাংলাদেশের আপনি বলেছেন সুশীল সমাজ, এখানে আমার মনে হয় সাদত ভাই অথবা ফরিদুল ভাই বলেছেন যে সুশীল সমাজকে বুঝতে দিতে হবে। আপনারা বুঝতে দিয়েছিলেন এভাবেই 1 সালের পরে যে কাদেরকে ক্ষমতা এনেছেন, ক্ষমতার ভাগিদার করেছিলেন। আমার মনে হয় সেই সুশীল সমাজ, ওই যে বলেছি 50% মানুষ যারা রাজনীতি করে না, তাদের মধ্যে কিন্তু একটা বদ্ধ ধারণাই হয়ে গেছে যে বিএনপির রাজনীতিটি হচ্ছে জামাতের স্টাইলে বা জামাতকে নিয়ে রাজনীতি করতে চায়। সে কারণে জামাত যেমন বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চায় না, তারা যেমন সেই পাকিস্তানের সেই ধ্যান ধারণায় চলে, সেই কারণে সুশীল সমাজের সাধারণ মানুষের ধারণা হচ্ছে যদি বিএনপিকে যদি পুনরায় ক্ষমতায় আনা হয় তাহলে আগামী দিনে আমরা আবার সেই পাকিস্তানের সেই ধ্যান ধারণায় চলে যাই কিনা। সেই জন্য অনেক মানুষ আপনাদেরকে সমর্থন করতে পারে না। আর সেই কারণে আপনারা যে আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারকে আপনারা রাজি করাবেন, সরকারকে বাধ্য করাবেন, সেই জায়গাটিতে আপনারা এগোতে পারছেন না। আর সেজন্যই আমার মনে হয় হয়তো কিছু অনিয়ম হলেও সেই অনিয়মগুলোকে শক্তভাবে আপনারা মোকাবেলা করে আবার সরকারকে বেকায়দায় ফেলে সরকারকে বাধ্য করাবেন, সেই জায়গাতে যেতে পারছেন না। আমি শেষ করে দেব দাদা এই কথাটি বলে যে আমার যতটুকু ধারণা, যে পুলিশের কথা বললাম 6 জন ওসি গ্রেফতার হয়েছে, অনেক উপরের পর্যায়ে অনেক নেতৃবৃন্দ, আপনি জানেন যে পাপিয়ার কথা বলা হয়েছে, শাহেদের কথা বলা হয়েছে, সাবরিনার কথা বলা হয়েছে। আমি মনে করি কি যদি সরকারের যদি সৎ উদ্দেশ্য না থাকতো, এরকম উচ্চ পর্যায়ের লোকগুলোকে গ্রেফতার করার যদি নিয়ত না থাকতো, সদিচ্ছা না থাকতো, তাহলে এই গ্রেফতার করতে পারতো না। আমার ধারণা, আমার বলা, আমার ব্যক্তিগত না, সবাই জানে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে এই দুর্নীতিবাজ যাদেরকে আপনারা ধরিয়ে দিচ্ছেন, আপনারা বলবেন হয়তো একটু পরেই বলবেন যে আমরা ধরিয়ে দিয়েছি বলে আপনারা পেরেছেন, সাংবাদিকরা ধরিয়ে দিচ্ছেন, বলছেন, মুখ খুলছেন, অনেক কথা দুর্নীতির কথা বলছেন। আজকে যে পর্দার কথা বললেন, বিশেষ করে সাদত ভাই ড্রাইভারের কথা বলেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ড্রাইভারের চুল দাড়ি সব পেকে গেছে। কোন সালে চাকরি পেয়েছিল এই ভদ্রলোক এবং কোন সাল থেকে উনি শুরু করেছে? শুধু 100 কোটি টাকা কিন্তু আজকে এই 10 বছরে হয়নি তার। সেই সময় সে ছিদ্র করে ঢুকেছে এবং কায়দা শিখে ফেলেছে কিভাবে অনিয়ম করতে হবে, সেটি আপনাদের আমলেই কিন্তু শিখে সে আজকে কিন্তু 100 কোটি টাকার মালিক হয়েছে। এরকম অনেকে আছে যারা ছাতা ধরেছে বেগম খালেদা জিয়ার মাথায়,
তারাই কিন্তু এই ক্যাসিনোর সাথে জড়িত হয়ে সেই আমাদের সম্রাটদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্ন জায়গায় ক্যাসিনোর দরবার খুলেছে, মাজার খুলেছে। আজকে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া উপহার দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 বছর গিয়েছে। আমার মনে হয় এরকম 15 বছর পরে কিন্তু আমরা আরো বুঝতে পারবো অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোথায় চলে গেছে। যে কোনো সরকার প্রধান যদি দীর্ঘমেয়াদী হয়, আপনি বাদিয়ে বলবেন আমি জানি যে দীর্ঘমেয়াদী হলেই কিন্তু উন্নয়ন হতে পারে, আর সেই জায়গাটিতে চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আমরা সহযোগিতা করি তাহলে বাংলাদেশ যেমন উন্নত হবে, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র, এই যে নির্বাচনী ব্যবস্থা, এটি একটি আমার মনে হয় স্বচ্ছ একটি রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ এগোতে পারে। আমাদের এই নির্বাচনগুলো সুষ্ঠু হতে পারে, আপনারাও ক্ষমতার ভাগিদার হতে পারবেন। আগামী দিনে বিরোধী দলে বা সরকারে যে সরকার চালিয়ে এই বাংলাদেশকে উন্নত একটি বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা উপহার দিতে পারবেন। সেজন্যই আমি বলতে চাই, চলুন আমরা সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য আমরা এখন থেকে যদি চেষ্টা করি তাহলে সেটি সম্ভব। যদি আমরা কাসুন্দির ব্যাপারটি যদি নেগেটিভ কথা নিয়ে এসে ইতিহাস বিকৃতি না করে যদি আমরা সামনে এগোই তাহলেই কিন্তু সেগুলো করা সম্ভব। আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করেছেন বা যারা এখানে বক্তা আছেন, কথা বলেছেন, সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ নবীন নওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাব এখন ডক্টর শাহাদাত হোসেন ভাইয়ের কাছে। শাহাদাত হোসেন ভাই অনেক প্রশ্ন রেখেছেন, বিশেষ করে নবীন নওয়াজ ভাই অনেক প্রশ্ন তুলেছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনার বক্তব্য অনুষ্ঠান শেষ করব, কি বলবেন? আনমিউট করতে হবে কাইন্ডলি। হয়নি? জি হয়েছে, জি 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 হয়েছে, জি 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 শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে একটি প্রাণবন্ত একটি আলোচনা আমরা শুনেছি। নেওয়াজ ভাই অনেক কথা বলেছেন। যে কথাটি উনি বলেছেন আমার কাছ থেকে জিজ্ঞেস করতে চেয়েছেন যে প্রদীপের মতো কাউকে আমাদের সময় গ্রেপ্তার করা হয়েছে কিনা। ইনফ্যাক্ট আপনি যদি 1991 থেকে 96, 2001 থেকে 2006 এই ধরনের পুলিশ অফিসার যে বিচার বহির্ভূত সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, এই ধরনের একজন পুলিশ অফিসারের কিন্তু উদাহরণ আপনি টেনে আনতে পারবেন না। যেভাবে এখন মানে আপনি কাউন্টিংটা যদি করতে যান, এটা হয়তোবা 1, 2, 3 ডিজিটও এখন চলে যাচ্ছে। সে সময় 1 থেকে 10-এর মধ্যে কাউন্ট করার একটা কঠিন অবস্থা ছিল। কাজে এই যে ধরেন পরিস্থিতি সেটা পাল্টে গেল কেন, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই 10-12 বছরে কি এমন হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তার মধ্যে আনতে হবে। আমাদের হয়তোবা আমরা যারা রাজনীতিবিদ আছি, আপনারা আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, আপনারা একটু রিসার্চ করুন, এটা আসলেই দরকার আছে। কেন এই ধরনের যারা আজকে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা কেন আজকে হত্যাকারী হিসেবে আবির্ভূত হবে? তারা কেন আজকে বিচার বহির্ভূত হত্যা করবে? আজকে তারা কেন গুম, গুপ্ত হত্যা, নির্যাতনের তারা সরাসরি অংশগ্রহণ করবে? আজকে নারায়ণগঞ্জের দিকে আপনি যে 7 খুন যে আমরা মাফ বলি, ওই 7 খুন আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে যারা হত্যাকাণ্ডের সাথে সংগঠিত ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান, হয়তো তারা এখনো কারাগারে আছে কিন্তু বিচার চলছে, কিন্তু এই যে একটা দৃশ্যমান শাস্তি, পানিশমেন্ট এখনো কিন্তু আমরা দেখতে পাইনি। কাজে এই ধরনের এই যে একটা সাগর রুনি সাংবাদিক, 2জন সাংবাদিক মারা গেলেন, এখনো কিন্তু তার বিচার হয়নি। কাজে এই যে একটা বিচারহীনতার কালচার, সেগুলি কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আনতে হবে। কেন এগুলো হচ্ছে না সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই যে উপনির্বাচন নিয়ে আমরা কথা, অনেকে বলছে যে এই জিনিসটাকে আমরা কেন কথা বলছি না। আজকের যেহেতু হেডলাইনটা হচ্ছে উপনির্বাচন ঘিরে রাজনীতিতে উত্তাপ, আমি আসলে নেওয়াজ ভাইকে প্রশ্ন করতে চাই, আপনাদের যে বিমানবন্দর যে আসনটি রয়েছে, 58 জন কিভাবে একটি আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী হতে পারে? আপনি কি চিন্তা করেছেন? 58 জন, তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে
যে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী হতে পারলেই আমি সংসদ সদস্য হয়ে যাব, আমি যেন তেন প্রকারে যত টাকা লাগুক আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমাকে প্রার্থী হতেই হবে, তাহলে তো আমি সংসদ সদস্য হয়ে যাচ্ছে। কাজে এই যে এই ধরনের কখনো চিন্তা করা গেছে? 58 জন একটি আসন থেকে প্রার্থী হয়, কারণ এই যে একটা মনের মধ্যে যখন একটা শক্তি থাকে যে না আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করলেই আমার কোনো মানুষের ভোটাধিকার দরকার হবে না, আমার মোটামুটি ভাবে আমরা যেহেতু জনগণ আসবে না, কাজে আমরা আমাদের মতো করে আমরা হয়ে যাব। এই যে একটা চিন্তা চেতনার জায়গায় চলে গেছে, এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে। এই জায়গায় কিন্তু আমাদের ভাবনা, আমরা এই জায়গায় কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে কেন 58 জন একটা জায়গা থেকে তারা নিবে। আমি আমাদেরও কথা বলছি যে আমাদেরও দেখুন এখানে একটি আসনে ঘিরে সেখানে সংঘর্ষ হয়েছে। তা আমরা ইনফ্যাক্ট এই যে আন্দোলনগুলোতে আমরা কেন নামতে পারছি না, আমরা কেন সেখানে সংঘর্ষগুলো করতে পারছি, আমরা কেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দিয়ে দিয়ে রাজপথ উত্তপ্ত করতে পারছি না? ঠিকই নির্বাচনের সময় আমরা আমাদের মধ্যেই মারামারিটা করছি, গন্ডগোলটা করছি। কাজে এই জিনিসগুলো ইনফ্যাক্ট এগুলো আমাদেরকে আসলে অবশ্যই নিজেদের অঙ্গনে এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। আওয়ামী লীগের অঙ্গনে কথাবার্তা বলতে হবে। আজকে দেখুন, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন 58 জন এক একজন কত টাকা বড় বড় নেতাদের দিয়েছে? এটা যদি একটা হিসাব করেন তাহলে দেখবেন এগুলো সহজে কিন্তু বেরিয়ে আসবে। আর আজকে ধরুন এই যে আমাদের প্রধান যে আজকে বক্তব্য যে নির্বাচন আমাদের রাজনীতি, আমাদের যে রাজনীতিবিদদের শুদ্ধিতা, এই যে এগুলির কিন্তু খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আজকে। এই যে দুর্নীতি যে আজকে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, এই জিনিসগুলোতে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে আপনি যে বললেন যে এই ক্যাসিনো ঘটনাগুলো আপনি বলেছেন, আপনি জি.কে. শামীমের কথা বলেছেন, আপনি যুবলীগ নেতা ওই যে সম্রাটের কথা বলেছেন, আপনি এই যে গাড়ি চালকের কথা বলছেন, আপনি বলেছেন তারা বিএনপির সময় তারা হয়তোবা সেখানে বিএনপি করতো, আজকে আওয়ামী লীগ করছে। আমার কথা হচ্ছে আপনি দেখুন তাদের এই বিএনপির আমলে যদি তারা বিএনপি করেও থাকে, তাদের নামে কোনো দুর্নীতি কোনো কিছু খবর ছিল কিনা? আজকে কেন তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর আসছে? তাহলে আমরা ধরে নিতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল দুর্নীতি প্রশ্রয় দেয় না বিদায় হয়তোবা তারা সে সময় করতে পারেনি। আর যখনই আপনারা দেখবেন যে কেউ না কেউ এই ধরনের সমস্যাগুলো করে, সাপোজ টু যে জি.কে. শামীম বলুন অথবা আপনার সম্রাট বলুন, পাপিয়া বলুন, তারা কিন্তু রাতারাতি বিএনপি নেতা বনে যায়। মানে আপনার কোন একটা দুর্নীতি করলে কিংবা কোন একটা কিছু করলে, এই যে আপনার শাহেদের মতো একটা লোক দেখুন, আপনি শাহেদও কিন্তু একসময় নাকি হাওয়া ভবনে যেত। মানে একটা অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আমরা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনতে পাই। মানে কোন একটা প্রবলেম হলেই, কোন একটা দুর্নীতিতে জড়িয়ে গেলেই যেন তেন প্রকারে তাকে বিএনপির একটা ওই যে সংস্পর্শে আসা অথবা বিএনপি করতো, এই ধরনের একটা কিছু বলতে পারলেই যেন আওয়ামী লীগের নেতাদের একটা স্বস্তি বোধ। এই জিনিসগুলো থেকে আমাদের ইনফ্যাক্ট বেরিয়ে আসতে হবে। যারা দুর্নীতিবাজ তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই দৃশ্যমান শাস্তি দিতে হবে। দৃশ্যমান শাস্তি না দিলে দুর্নীতি দিন দিন বাড়তে থাকবে। আর আমরা যদি ওই দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়া শুরু করি তাহলে কিন্তু ইনফ্যাক্ট এগুলো কিন্তু বন্ধ হবে না। দেখবেন একদিন এই দুর্নীতির কারণেই কিন্তু আপনারা যারা আওয়ামী লীগও ভালো রাজনীতিবিদ আছে তারাও কিন্তু একদিন এর মধ্যে ডুবে যাবেন। আপনারা হয়তো ভালো আছেন, আপনারা হয়তো দুর্নীতিবাজ না, কিন্তু এদের কারণে আপনাদের গায়ে গন্ধ লেগে যাবে। কাজে আমার মনে হয় এসব ব্যাপারে ছাড় দেওয়ার কোনো অর্থই হয় না। এবং এই ব্যাপারে আমার মনে হয় আপনারা যারা ভালো রাজনীতিবিদ আছেন আপনাদের কিন্তু আপনাদের ওই ফ্রন্ট থেকে আপনাদেরকে সংগ্রাম করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের এই যে আইসিটি অ্যাক্ট মামলা, এই যে দেখুন, আমি আমার
এলাকার একটি ছেলের কথা বলছি, যে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে, যে ফেসবুকে সে হয়তোবা একটা স্ট্যাটাস দিয়েছে আর কি, এটা দিতে পারে, মানুষ তো ভুল করে, অথবা এর কারণে গিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করে এখনো সেখানে রাখা হয়েছে এবং অমানবিক নির্যাতন করা হয়েছে তার। আচ্ছা, একটা ফেসবুকের সামান্য একটা স্ট্যাটাসের জন্য যে আইনমন্ত্রীর করোনায় আক্রান্ত, একটা সেন্টেন্সের জন্য এই ধরনের যে একটা অমানবিক নির্যাতন, এখনো পর্যন্ত ছেলেটা জেলে আছে, এটা আসলে কোনো ক্রমে আসলে মানা যায় না। ইনফ্যাক্ট আপনি ধরেন, আমরা এগুলো কিন্তু আমাদেরকেই বলতে হবে। আমি ধরেন এখন আমার বিরুদ্ধে, এটা তো এরকম কিছু নয় যে হ্যাঁ আমার করোনা তো হতে পারে, করোনা তো হয়েছে, আপনাদের অনেক নেতা তো মারা গেছেন, আজকে উপনির্বাচন কেন হচ্ছে না? এই উপনির্বাচনের 3-4 জনের বড় নেতাই তো করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে। কাজে এইসবের জন্য যদি জেলে যেতে হয় তাহলে সেখানে আর কি বলবো। কাজে আমার মনে হয় আমাদেরকে এই সহিংস রাজনীতি থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি থেকে ফিরে আসতে হবে। আজকে হয়তোবা অনেক কথাই এসেছে, 10 আগস্টের গ্রেনেড হামলার কথা এসেছে, কিন্তু এই প্রেক্ষাপটে আলোচনা আরেকদিন করব। সামান্য এটুকুই শুধু বলতে চাই যে মুফতি হান্নানরা কাদের সৃষ্টি? এই যে জঙ্গিবাদ কবে থেকে শুরু হয়েছে, এগুলিকে আমরা একবারও বিশ্লেষণ করি? আমরা 97 সালে যে এই যে উদীচীর বোমা হামলা হয়েছে, তারপরে 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে যাচ্ছিল শেষের দিকে, এই যে পল্টনে যে বাম ফ্রন্টের এই যে সমাবেশে 5 জনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তো এগুলো তো আওয়ামী লীগের সময় হয়েছে। কাজে এই জন্য কি আওয়ামী লীগকে হ্যাঁ জঙ্গি তারা করেছে? তাহলে আমরা তো বলতে পারি যে মুফতি হান্নান, এই যে আজকে যে 2004 সালে আমরা যে গ্রেনেড হামলার কথা বলছি, মুফতি হান্নানের কথা, কাজে মুফতি হান্নান তো হুজি তো সৃষ্টি হয়েছে 97 সাল থেকে, 97 থেকে, তো হুজিরই তো সৃষ্টি মুফতি হান্নান। তাহলে কাজে এইসব জিনিস ইনফ্যাক্ট বরঞ্চ আপনি বলতে পারেন যে আমাদের সময় আমরা শাইখ আব্দুর রহমান বাংলা ভাইদেরকে গ্রেপ্তার করেছি, তাদেরকে আইনের আওতায় এনেছি, পরবর্তীতে তাদের ফাঁসি হয়েছে, কিন্তু গ্রেপ্তার তো আমরাই করেছি। আর আজকে যে আপনি বলেছেন যে গ্রেনেড হামলার কথা, আমি কিন্তু 2018 সালে যখন 10 অক্টোবর এই যে মামলার রায়টি হয়েছে, এরপরে কয়েকটা টক শোতে আমি গিয়েছিলাম, আমি কিছু কথা বলেছিলাম, -2 ফর্মুলা। ইনফ্যাক্ট এই কথাটা কিন্তু আমরা বলছি না, আমরা কিন্তু অনেকেই এড়িয়ে যাই। এই যে আপনি ধরেন গ্রেনেড হামলার যে ব্যাপারটা, আপনার সেটার সাথে আপনার 2006 সালের পরে যে -2 ফর্মুলা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সেখানে কি আপনারা কোনো যোগসূত্র পান না? এখানে কোন যোগসূত্র পান না আপনারা? এই জিনিসগুলো কেউ বলে না কেন? আজকে যে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া, তারা তো 2 জনকে মাইনাস করতে চাইছিল, এবং আওয়ামী লীগের কোন কোন রাজনীতিবিদ সেটার সাথে জড়িত ছিল? ওই দিন আপনি গ্রেনেড হামলায় কোন কোন নেতা সেদিন ছিল না, অথবা তারা সেদিন জিনিসগুলো জানতো? এগুলি তো আপনাদের জানতে হবে। আপনি ধরেন 1/11 পরবর্তী সময়ে আওয়ামী লীগের কারা কারা মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সাথে জড়িত ছিল, এবং আমাদেরও বিএনপি কারা কারা, এগুলো তো সবই আপনারা জানেন। কাজে আমার মনে হয় এই যে 21 আগস্টের গ্রেনেড হামলা কিংবা 1/11 পটভূমি, এগুলি কিন্তু আমার মনে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে, আমরা খুঁজে বের করতে হবে। এইসব নিয়ে কথা বলবো, এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এই জিনিসগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে হয়তোবা আমরা অনেক কিছুই আমরা বুঝতে পারবো। আর রাজনীতিতে আমার মনে হয় শেষ বলতে কিছুই নেই, আমাদেরকে এক জায়গায় এক হতে হবে, সেটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে মানবাধিকার, এগুলো নিয়ে আমাদেরকে একদম সবাইকে একমত হতে হবে। আমরা যাতে আগের যে একটা উৎসব মুখর পরিবেশে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মতবাদটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যে জন্য আমাদের এই যে স্বাধীনতা সংগ্রাম, যে জন্য একটি জায়গায় যে ঐক্যতা, আমাদের যে সাম্যতা, আমাদের যে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, এই সোশ্যাল জাস্টিস, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করার জন্য সেদিন মুক্তিযুদ্ধ। কাজে এই মুক্তিযুদ্ধের যে
চেতনা, মুক্তিযুদ্ধের যে আমাদের যে একটা পরিবেশ, সেটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের মূল জায়গা সে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সেই পরিবেশে ফিরিয়ে যেতে হবে। এবং সেটা ফিরে যেতে হলে আমাদের সবাইকে আমাদের যে ভোটের অধিকার, জনগণের যে অধিকার, সে অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং আমরা আশা করছি সামনের যে উপনির্বাচনকে ঘিরে হয়তোবা আমরা একটি সুন্দর পরিবেশ আমরা পেতে পারি। আমরা হয়তোবা আমাদের সেই উৎসব মুখর সেই পরিবেশ, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই পরিবেশ হয়তোবা আমরা ফিরে পেতে পারি, এই আশায় আমরা হয়তোবা বুক বেঁধে আছি অথবা থাকবো। তো আজকে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু সাজাদ ভাই, একটু যেহেতু নবীন নওয়াজ ভাইকে আমি 1 মিনিট সময় দেবো, প্লিজ আমরা শেষ করে বলবো। নবীন নওয়াজ ভাই, আমাদের টাইম অনেক, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, প্লিজ 1 মিনিটে শেষ করবেন। চমৎকার বলেছেন, অনেক কথা বলেছেন উনি, বিশেষ করে উপনির্বাচনের কথা বলেছেন। 18তে ঢাকা 18 আসনে 58 জনের কথা বলেছেন। আসলে স্বাভাবিকভাবে প্রতিযোগিতার সময় দল, আওয়ামী লীগ অনেক একটা বড় দল, বড় দলের কারণে প্রতিযোগিতা হতে পারে। আর প্রতিযোগিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হতে পারে। যদি মনোনয়ন পায় দলের থেকে অনেক অধিক নেতা থাকার কারণেও কিন্তু এই বিষয়টি হতে পারে। সেই জন্যই হয়তো এত হয়েছে। দেখেন আপনার দলের মধ্যেও এরকম কিন্তু অনেক জায়গায় আছে, হয়। এটি নিয়ে কথা বলবো না। আপনি বলেছেন যে বিচার বহির্ভূত যে হত্যার কথা বললেন, বিশেষ করে যারা হত্যা করতেছে, বিশেষ করে র্যাবের কথা বা ক্লিন হার্টের কথা। আমরা যদি র্যাব ক্লিন হার্টের কথা বলি, এটি কখন হয়েছে? এটি স্বাভাবিকভাবে আপনাদের দল যখন ক্ষমতায় ছিল তখনই হয়েছে। এই আইন হওয়ার পরে ক্লিন হার্টের মতো একটি এই নির্যাতন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু সেটা বর্ষিত হয়েছিল। পাশাপাশি আপনি যে কথা বলেছেন -2 ফর্মুলা, -2 ফর্মুলা আসলে বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইজনকে মাইনাস করার জন্য এই -2 ফর্মুলা আসলে কেন হলো? আপনার মনে আছে 2006 সালে যে মেয়াদ শেষ হলো, সেই মেয়াদ শেষের মধ্য দিয়ে যদি ক্ষমতা হস্তান্তর হতো, যেটি 1 সালে হয়েছিল, ঠিক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে আমার মনে হয় -2 ফর্মুলা দেখা লাগতো না। আর সেই জন্যই তত্ত্বাবধায়ক সরকার নামের এই কথাটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল, শুধু -2 ফর্মুলা, তার মানে 2 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই জন্যই কিন্তু এখন আপনারা সেই তত্ত্বাবধায়ক সরকারের কথাও কিন্তু বলতে পারতেছেন না। তো সেই জন্যই বলবো যে হ্যাঁ, আমি মাঝখান দিয়ে একটু শুনতে পারিনি, কারণ আমার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল। তো আমি বেশি কথা বলবো না, যেটা দাদা বলেছেন 1 মিনিটে শেষ করেন, আমার মনে হয় শেষ করতে পেরেছি। আমরা চলুন, আমরা আগামী যে উপনির্বাচন, এই উপনির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভিতরে যে সহনশীলতা আসার কথা, ধৈর্য, শান্তিপূর্ণ রাজনীতি এবং শান্তিপূর্ণ রাজনীতির মধ্য দিয়ে আমরা উৎসব মুখর এই নির্বাচন, উপনির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করি। আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিই। মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি, সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরাও সে আশা করি বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, সেই প্রত্যাশা রাখি। আগামীকালকে অনুষ্ঠান বাংলাদেশ সময় বিকাল, বাংলাদেশের সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 4টা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।